মমতা সবচেয়ে বড় ওনার অপরাধ হচ্ছে খাল কেটে কুমির আনার মতো করে এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসছেন। এটাকে বলে চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলে জেগে থাকো। প্রথম তৃণমূল তৈরি হওয়ার পরে 99 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে বলা হলো গো হামারি মাতা হ্যায় সলিম উসে খাতা হ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য এই যে আমি এত বললাম, এটা যদি শুনতেন তারপর বলতেন তোমার এই উচ্চারণটা ঠিক হয়নি, বকেও দিতেন আমাকে। আমি হয়তো একটা কবিতার 2টো লাইন বললাম, পরে উনি বলতেন তারপরে 4টা লাইন বলো, তো 2টো লাইন জেনে তুমি রাজনীতি করবে। এটা হচ্ছে দাদা সুলভ শিক্ষক সুলভ। কলকাতায় যত ইনফ্রাস্ট্রাকচার দেখবে স্বাধীনতার পরে যে গড়ে উঠেছিল, সেগুলো সব বামফ্রন্টে 34 বছরে। যেটা বলেছিলাম, বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থান ছাড়া বাংলা পুনরুজ্জীবন সম্ভব নয়। মিছিলে দেখলাম তার পাশ দিয়ে যাওয়া একটা কংগ্রেসের মিছিল থেকে আপনার কাছে হাত মেলাচ্ছে বহু অংশের লোক। এটা কোনো রাজনৈতিক সমীকরণ না বার্তা? আজকের এই হক কথার বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আজকের আমাদের এই আলোচনার মূল বিষয় এই এসআইআর পরবর্তী রাজ্যের 2026 বিধানসভা নির্বাচন। এই সময়ে প্রথম যে আলোচনার বিষয়টি আমাদের তুলে বলে মনে করছি, সেটা হচ্ছে যে এই 60 লক্ষ নাম এসআইআরে অ্যাডজুডিকেশন তালিকায়, এই অ্যাডজুডিকেশন তালিকায় থেকে যাওয়া নাম, এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিধানসভা নির্বাচন ঘোষণা, এটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? প্রথমে বলি, তাহলে এসআইআর পরবর্তী নয়, আমরা এসআইআর ফেজের মধ্যে আছি। প্রথমে ঘোষণা করলো প্রস্তুতি ছাড়া, দ্বিতীয়ত ম্যাপিং বললো, যারা ম্যাপিং থেকে বেরিয়ে গেল, গলে গেল, 2002 তালিকা প্রজিনি এস্টাবলিশ করলো। তারপরে এই যে হিয়ারিং এর নামে নোটিশ দিল, সো কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা সবচেয়ে ইললজিক্যাল এবং একটা মনস্টারাস, একটা দৈত্য। তাহলে এটা একটা দৈত্যাকারে গিলতে চাইছে। কোনটা গিলতে চাইছে? ইলেকশন কমিশন যতটা চিবোতে পারে তার চেয়ে বেশি কামড়েছে। ইলেকশন কমিশন ঠিক হয় সাংবিধানিক সংস্থা এবং জনপ্রতিনিধি আইন অনুযায়ী। আমরা প্রথম দিনেই বললাম যে জনপ্রতিনিধি আইন এবং তোমার গিয়ে সাংবিধানিক কোনো এরকম ব্যাপার নেই যে তোমাকে নির্বাচনের আগে এত কম সময়ের মধ্যে সামারি ইন্টেন্সিভ রিভিশন করতে হবে। আর মনে আছে দুর্গাপুজো ছুটি, এখানে রাজ্য সরকার একটা বড় প্যাকেজ দিয়ে দেয়, 1 সপ্তাহ 10 দিনের ছুটি থাকে, তার মধ্যেই যখন হবে এটা জেনেছি আমরা এখানে বিক্ষোভ দেখালাম বামপন্থী দলগুলো, প্রথম রাজনৈতিক দল। যেদিন গণেশ কুমার ঘোষণা করলেন দিল্লিতে, সেই দিনই আমরা প্রেস কনফারেন্স করে রাজ্য থেকে বললাম 2টো কাজ, 1 এটা অপ্রয়োজনীয়, 2 হচ্ছে এটা সাংঘাতিকভাবে আরএসএস এর একটা পরিকল্পনা, আর 3 হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নন। এটা একদম আরএসএস এর বই থেকে বার করা। তার পরবর্তী ঘটনাগুলো জানাচ্ছে, কিন্তু মানুষকে প্রস্তুত থাকতে হবে। কেউ কেউ বললেন তাহলে এসে হবে না, হয়ে গেল। আর হলো, আরে বিপদ যদি আসে তোকে বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। সুনামি আসবে না, বন্যা আসবে না, এটা তুমি প্রার্থনা করতে পারো, কিন্তু যখন তোমাকে আসবে তখন তোমাকে কি করতে হবে, সেই মতো তোমাকে হয় ঘরটাকে উঁচু করতে হবে, নয় মজবুত করতে হবে, ভূমিকম্প প্রুফ করতে হবে। এটা হিউম্যান সিভিলাইজেশনের। এখন দাঁড়িয়ে যখন বলা হলো যে তোমার গিয়ে 60 লক্ষ লোক হচ্ছে অ্যাডজুডিকেশনে, তার মানে কি? এক্সিকিউটিভ ফেল করলো। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অফিসাররা, যারা বালি চুরি, খাদান চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরিতে সিদ্ধহস্ত, যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছেন, কাউন্টিং থেকে পোলিং এজেন্টকে পর্যন্ত শায়েস্তা করেছেন, ক্যান্ডিডেটকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছেন, সেই তৃণমূল সরকারের অফিসাররা এমন দলদাস হয়েছে যারা ইসিআই এর সামনে দাঁড়িয়ে বললো না যে রিটেন অর্ডার কোথায়, নিয়ম কোথায়, আইন কোথায়। তাহলে দলদাস হয়ে গেলে, সে কেন্দ্রের বিজেপির হোক বা তৃণমূলের হোক, শাসক দলে যদি দলদাস হয় এবং আইন মোতাবেক কাজ যদি না হয়, তাহলে তারা তাই হবে। এবং এরা অ্যাডজুডিকেশনে যেত না, কিন্তু বেছে বেছে যেরকমটা ইচ্ছে ছিল আরএসএস এর, সেরকমই ছিল মমতার এবং শুভেন্দুদের। তারা বললেন 1,20,000-কে সংকটে ফেলতে হবে। আমরা বলেছিলাম মৃত ভোটারদের বাদ দাও, তার জন্য কিচ্ছু করতে হতো না, কারণ ডিজিটাল ইন্ডিয়া সব তথ্য আছে। কারণ গোরস্থানে বা কবরস্থানে বা শ্মশানে মৃত ব্যক্তির দাহ বা দাফন হয় না যদি তোমার গিয়ে ডেথ সার্টিফিকেট না দেওয়া হয়। তাহলে ডিজিটালি অ্যাভেলেবল ছিল, সেটাকে মার্জ করে দিয়ে ওটাকে বার করতে পারতো। আপনি 2টো বিষয় উল্লেখ করলেন এখানে, এক প্রস্তুত থাকার কথা, আর দ্বিতীয় হচ্ছে যে এই বাইনারির কথা। এখানে মমতা ব্যানার্জি 3রা ডিসেম্বর গাজলে মালদায় গিয়ে বললেন যে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা আছি, যতক্ষণ তৃণমূল আছে, যতক্ষণ মামাটি মানুষ আছে, আপনাদের কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা শেষ পর্যন্ত আছি। এটাকে বলে চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো জেগে থাকো। তাহলে বিজেপি এবং তৃণমূল মিলে ভয় দেখালো 1,20,00,000 লোককে বাদ দেওয়া হবে, 40 লক্ষ লোককে বাদ দেওয়া হবে। এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর আগে মমতা ব্যানার্জি বললেন আমার কাছে খবর আছে 1,20,00,000 বাদ যাবে। কি করে খবর আছে? শুভেন্দু এবং মমতার কথা মিলে গেল কেন? তাহলে এটা হচ্ছে নাগপুরের প্ল্যান।
এটা আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য আমাদের আদিবাসী, তপশিলি, অনগ্রসর শ্রেণী, মুসলমান, মহিলাদেরকে যে ফাসিস্ট কায়দায় আরএসএস এগোচ্ছে তার একটা অংশ। যেভাবে গত নির্বাচনে সিএনআরসি করেছিল এবং একটা ভয় দেখিয়েছিল, আর মমতা বলেছিলেন কেউ কিছু করবে না, আমি আছি। লোকে ফাঁদে পড়েছে, বিশেষত মুসলমানরা ফাঁদে পড়েছিল। পরে দেখা গেল পার্লামেন্টে কিন্তু বিলে পাশে সাহায্য করেছিলেন, আর এখানেও পেছনের দরজা দিয়ে এনআরসি করে দিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা বলেছিলাম যে ভয় বা আতঙ্ক সৃষ্টি করা যাবে না, নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল, কারণ ভোটের আগে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে তার মধ্যে বলা হয় মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মমতা আছে তো বাঁচিয়ে দেবে। এটা শাসক শ্রেণীর একটা কল, কখনো পাকিস্তান দেখিয়ে, কখনো হচ্ছে সিএনআরসি দেখিয়ে, কখনো পুলওয়ামা দেখিয়ে, কখনো বালাকোট দেখিয়ে, কখনো মুসলমানদের ভয় দেখিয়ে, কখনো বাংলাদেশ দেখিয়ে, আবার এরকমই পাকিস্তানে বাংলাদেশও এরকমই করে, অন্যের ভয় দেখিয়ে করে। তাহলে এই জন্য প্রথম কথা হচ্ছে, ধর্মাশ্রিত রাজনীতি যেমন হবে না, ইলেকশন কমিশন যখন কাজ করবে, প্রশাসন যখন কাজ করবে, সে ধর্মীয় কাজে কেন উৎসাহিত দেবে? তার কাজকর্ম সংবিধান এবং আইন অনুযায়ী হবে। সে ধর্ম দেখে, পদবি দেখে, নাম দেখে কেন করবে? হিয়ারিং একটার পর একটা অভিযোগ আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, যেখানে কম হয়েছে সেখানেও যে হিয়ারিং যখন করছে এই সরকারি অফিসাররা বিডিও এসডি অফিসে বসে, ডিএম অফিসে বসে কোনটা করবে আর কোনটা করবে না, কোনটা আপলোড করবে কোনটা আপলোড করবে না। কেন্দ্র সরকার, মাইক্রো অবজারভার, বিজেপি তো ছিলই, ইসিআই তো ছিলই, কিন্তু গোদের ওপর বিস্ফোরা। আগে যখন এসআইআর হয়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল 2002 সালে, তখন তো এই সমস্যাগুলো আসেনি, কারণ তখন হিন্দু মুসলমান, মন্দির মসজিদের রাজনীতি ছিল না। তখন দাঁড়িয়ে এতজন বাংলাদেশি, এতজন রোহিঙ্গা, এতজন জেহাদি এসব ছিল না। তখন দাঁড়িয়ে শুভেন্দু ছিল না, তখন দাঁড়িয়ে মমতা ছিল না, তখন দাঁড়িয়ে আরএসএস ছিল না। তাহলে আরএসএস এর রাজনীতিটাকে ইমপ্লিমেন্ট করছে যারা যারা ডেকে নিয়ে এসেছিল, তারা হচ্ছে দায়ী। কিন্তু এখন দাঁড়িয়ে যখন বিপদটা আছে, আমাদের লড়তে হবে। এই 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটাই আমরা বলেছিলাম, এখনো বলছি। কালকে যখন প্রার্থী তালিকা হয়েছে তখনও বলছি। আচ্ছা, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমরা ভোটার সহায়ক কেন্দ্র করেছিলাম। করোনার বিরুদ্ধে লড়ার সময় যখন বলেছিল ঘরে থাকুন, কেউ বাইরে বেরোবেন না, 2 গজ কি দূরি হ্যাঁ মজবুরি, তখন আমরা রেড ভলেন্টিয়ার করেছিলাম, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছিল আমাদের ভলেন্টিয়াররা। তাহলে তখন অনেকে বলেছিল কি দরকার বাবু এসব ঝামেলা করতে গিয়ে। কিন্তু মানুষকে পাশে দাঁড়াতে হয়, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয়। এখনো যখন ভোটের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করছি, তখনও আমরা বলছি এই 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনের বাইরে নিয়ে আসতে হবে। এরা বিচারাধীন কেন হবে? যারা কোনো দোষ করলো না, ধর্মের খাতিরে ভোটারের অধিকার কেন কেড়ে নেবে? ভোট যখন হবে, ভোটারের অধিকার রেখেই হবে। ভোটাধিকার লড়াই আমরা আগে করেছি। আমি যখন যুব ছিলাম, দেখো তোমার থেকেও কম বয়স ছিল, তখন 18 বছরের ভোটাধিকার কথা বলেছিলাম। এখন অনেক ইয়াং ভোটার বলছে কালকে 5 লক্ষ না 6 লক্ষ ঢুকেছে। আচ্ছা, গত 3 বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তার হিসেব দেখলে সেটা হচ্ছে 20 লক্ষের বেশি। তাহলে তারা কোথায় গেল? তারা মিসিং ভোটার, তাদের নাম উঠলো না কেন? এখন আমরা ইলেকশন কমিশনকে কি বলেছি? মৃত ভোটারের নাম আছে, ভুয়ো ভোটারের নাম আছে। আবার অন্যদিকে জেনুইন ভোটার, একেবারে যা ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে জ্ঞানেশ কুমারের থেকেও বেশি হচ্ছে যে হচ্ছে এখানকার মাটির মানুষ, তার বাপ ঠাকুর, তার কবরের মাটি দিয়ে যদি ডিএনএ টেস্ট করা হয়, তাকে বলা হচ্ছে ডকুমেন্টস দিকে নিয়ে এসো। এইটা হচ্ছে নিউরেমবার্গ অ্যাক্ট যেরকম হয়েছিল, হিটলার যেরকম করেছিলেন, আরএসএস একটা ফাসিস্ট কায়দায় সরকার চালাতে গেলে তাকে বাকি হিন্দু অংশকে বোঝাতে হবে যে এরা দেশ বিরোধী, এদের অধিকার কেড়ে নিচ্ছি। অর্থাৎ এই বিভাজনের রাজনীতি, আর বিভাজন রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল মিলে করছে। আমাদের এখনো ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এই লড়াইটা চলবে, আর যেটুকু মিনিমাম অধিকার পাওয়া গেছে সেটা নিয়েও লড়াই করতে হবে। তাহলে যাদের নাম বাদ গেল আর যাদের নাম রইলো আর যাদের অ্যাডজুডিকেশনে আছে, তাদের মধ্যে একটা সাঁকো তৈরি করতে হবে। ডাবল চেয়েছিল, পরিষ্কার বলছি আমি, যে নির্বাচনের আগে একটা এমন হাঙ্গামা তৈরি হোক, যেটা সিএনআরসির সময় কিছুটা হয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে মমতা বলবে তোমাদের কিছু করতে হবে না, আমরা আছি। আর এদিকে আগুন লাগবে, পুড়বে, ঝামেলা হবে, টায়ার পুড়বে, তাহলে দেখাবে দেখো এই বাংলাদেশ করতে চাইছে ভারতটাকে, পশ্চিমবঙ্গকে, যেটা বিজেপির থিম লাইন ছিল। সেটা হয়নি। সুতরাং বিজেপির গেম প্ল্যান বাংলাদেশের নির্বাচনের পরে এবং এখানে এসআইআর এর পরবর্তী যে ডেমোক্রেটিক সেকুলার রেসপন্স, আমরা সবাই গেলাম, অন্য দলগুলো গেল, মমতার ধর্না বাজারে চললো না, আর বিজেপির হুমকিও চললো না, এবং ইলেকশন কমিশনকে বাধ্য হয়ে বলতে হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং নামের তালিকা হবে। আপনি এখানে এই কথাগুলো যখন বলছেন, তখন মনে পড়ছে যে মমতা ব্যানার্জি এইদিকে রাজ্য জুড়ে এইটা দেখানোর কৌশল করছেন যে এই সাইয়ারের তানাশাহির বিরুদ্ধে একমাত্র উনিই লড়ছেন, অথচ সুপ্রিম কোর্টে দেখলাম যে আপনারা একটা মুস্তারি বানুর নামে একজন সংখ্যালঘু ভদ্রমহিলা মুর্শিদাবাদ, তাকে তুলে এনে মামলা করিয়েছিলেন। সে একজন নয়, সে হচ্ছে পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতা কামাল হোসেনের স্ত্রী, আমাদের মহিলা সমিতির নেত্রী ওই জেলার, এবং খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ শুধু নয়, একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল,
ইন্টেলেকচুয়াল মানে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরোয় না, যারা এই মাটির মানুষ, ইট ভাটায় কাজ করছে, যারা বিড়ি বাচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যেও তাদের জীবনপণ লড়াইয়ের মধ্য থেকে, তাদের জীবন অভিজ্ঞতা থেকে তারা বাঁচার জন্য, সাংবিধানিক অধিকারের জন্য, আইনের জন্য লড়াই করে। আমাদের বামপন্থী আইনজীবীরা মিলে জানুয়ারি মাসে গিয়ে এটা আমরা করি। আমরা তখনই ডিসেম্বর নভেম্বর বলেছিলাম ভোটাধিকার রক্ষা করার জন্য আমাদের আদালতে যেতে হতে পারে, কারণ লেজিসলেচার ফেল করলো। মমতা ব্যানার্জি এখন গ্রামে গ্রামে বলে কি হবে, সুপ্রিম কোর্টে গিয়ে বললে কি হবে? প্রথম কাজ ছিল তার সর্বদলীয় বৈঠক ডাকা। যখন এই ধরনের বিপদ আসে সবাই মিলে যাতে গোটা বাংলা এটাকে বলে। এখন বলছেন বাংলা বিরুদ্ধে চক্রান্ত, তাহলে বাংলা মানুষকে একটা চেষ্টা করেছিলেন? সব তানাশাহীরা বলে যে আমি করবো আর কেউ না, মোদী বলে আমি করবো, মোদী এত হুমকি দেয়, মমতা বলে মমতা করবে, এবং তৃণমূলে অনেক গাধা আছে তারা এরকম বলে, গাধার তোরা বললাম। আর এটা একটা ব্যক্তির ব্যাপার না, তাহলে একটা সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল, করেননি। আচ্ছা, বামপন্থীরা অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই, এসআইআর এত বড় বিপদ, কিন্তু অ্যাসেম্বলি পার্লামেন্টে নিয়ে খুব বেশি ডিবেট হলো না। অ্যাসেম্বলিতে একটা প্রস্তাব পাস করতে পারতেন, যেটা তামিলনাড়ু করলো, যেটা কেরালা করলো। তারপরে হচ্ছে রাজ্য সরকার কোর্টে যেতে পারতো, গেলেন না। তাহলে সরকারের কাছে যেগুলো ছিল, মানে লেজিসলেচার ফেল করলো, এক্সিকিউটিভ ফেল করলো। তার অফিসারদের বলা উচিত ছিল যে কোনটা করবে কোনটা করবে না। উনি যেটা বিজেপি যা চাইছিল তাই করতে বললেন। এই রেশারেশিতে অসংখ্য অভিযোগ আমাদের কাছে আছে যে অবজারভার এবং এখানকার অফিসাররা মিলেই একটা বড় অংশের নামকে লোড করলেন না বা বিচার করলেন না। তাহলে এক্সিকিউটিভ ফেল করলে জুডিশিয়ারি, তাহলে এখন আদালতের কাছে গেছে, এবং আদালত এই কাজের জন্য অভ্যস্ত নয়। হাজার হাজার মামলা পেন্ডিং থাকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, লোয়ার কোর্টে। কত লোক অপেক্ষা করে জামিনের জন্য, উমর খালিদ কতদিন অপেক্ষা করছে জামিনের জন্য। কিন্তু দেখা গেল এটাকে কম সময়ের মধ্যে করে দেওয়া হবে, হয় তার উপরে ভুল হবে, আর তা না হলে এটা বিচারালয়ের উপর ছেড়ে দিল। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিজেপি, তৃণমূল এবং জ্ঞানেশ কুমার যা করতে চাইছিলেন সেটা বললেন আমরা কি করব, বিচার করে নিয়েছি। কারণ লোকে বিচার প্রার্থী। আমরা আরজি করার জন্য জাস্টিস চেয়েছিলাম, আমরা তমন্নার জন্য চেয়েছিলাম, আমরা আনিস খানের জন্য চেয়েছিলাম, কিন্তু আমরা দুর্নীতির জন্য চেয়েছিলাম, নারদা সারদার জন্য চেয়েছিলাম, শিক্ষক নিয়োগের দুর্নীতির জন্য চেয়েছিলাম। যারা অপরাধী তাদের বিচার হলো না বিজেপি তৃণমূল আমলে, আর যারা নিরাপরাধ, আমার চাষি, খেটে খাওয়া মজুর, ক্ষেত মজুর, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি, বিবাহিত মহিলা, মতুয়া, উদ্বাস্তু, তাদেরকে বিচারাধীন পাঠিয়ে দেওয়া হলো। আমরা বলছি দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে হবে, এবং এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে, এবং আমরা বলেছি কোনো প্রকৃত ভোটার বাদ যাবে না। এই জন্য আমাকে কালকে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি ভোটে দাঁড়াচ্ছেন না কেন, কালকে লিস্ট বেরোলো, এটা আমার কথা নয়। আমি সিপিআইএম এর রাজ্য সম্পাদক, আমরা এই অধিকার নিয়ে লড়ছি যাদের জন্য, তাহলে আমি কি করে ভোটে দাঁড়াবো? ভোটে দাঁড়ানোর থেকে এখন বেশি প্রয়োজন হচ্ছে ভোটাধিকার রক্ষা করা। আরেকটি প্রশ্ন এখান থেকে, অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম আছে তাদেরকে বৈধ ভোটার হিসাবে বা বৈধ ভোটারদের তালিকাভুক্ত না করে ভোট ঘোষণা করা যাবে না, আপনারা স্পষ্ট বলেছিলেন। অথচ এখনো পর্যন্ত আদালতের লড়াইয়ে বা রাস্তার লড়াই আপনাদের দেখা গেছে, কিন্তু আদালতের লড়াইয়ে এটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? এটা দেখো, এই যে তুমি বৈধ শব্দটা বললে না, এটা হচ্ছে এই ফাসিস্ট, নয়া ফাসিস্ট এবং আরএসএস এর কথাবার্তার বৈশিষ্ট্য। তুমি বলছো বলে নয়। প্রথমে আমাদের এখানে কি হলো, সিঙ্গু যখন চাষি ইচ্ছুক এবং অনিচ্ছুক এটা বিভাজন করা হলো, যখন হিন্দু মুসলমান মন্দির মসজিদের ব্যাপার ছিল না, ইচ্ছুক অনিচ্ছুক। তারপরে বৈধ নাগরিক, অবৈধ নাগরিক, সিএনআরসি দিয়ে। তারপরে এখন ভোটারদের মধ্যে বলা হচ্ছে বৈধ এবং অবৈধ। এটা কারা করে? যারা অবৈধ গরু পাচার করছে, চোরাচালান করছে, বালি পাচার করছে, অবৈধ খনি চালাচ্ছে, অবৈধ নিয়োগ করছে, যারা ভোটার লিস্টে অবৈধ লোকেদের নাম ঢুকিয়ে রেখেছে, তারাই মূল সমস্যা থেকে সরিয়ে অন্য একটা ইস্যুকে নিয়ে আসে, এবং সেখানে দাঁড়িয়ে বৈধ অবৈধ বলে এরকম ভাগাভাগি করে। আমরা মনে করি ভোটার লিস্টে যাদের নাম আছে, যাদের ম্যাপিং পার করে এসছে, তারা সবাই বৈধ। একমাত্র ভোটার লিস্টে দেখতে হয় মৃত কি বেঁচে আছে জনপ্রতিনিধি আইন অনুযায়ী। আর দুই হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা, মাল্টিপল এন্ট্রি আছে কিনা, একই লোকের অন্যান্য জায়গায় নাম আছে কিনা। আর তিন হচ্ছে বানানে অন্যান্য জায়গায় ভুল ভ্রান্তি আছে কিনা, বয়সে ভুল ভ্রান্তি আছে সেটা ঠিক করতে হয়। এছাড়া অন্য কোনো ব্যাপার নেই। ভুয়ো ভোটার থাকবে, তাহলে আর কিছুদিন আগে পর্যন্ত ছিল ভুয়ো ভোটার, যারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেখানে ভুয়ো সার্টিফিকেট দেখালেন ডক্টরেটের, গ্র্যাজুয়েশনের, যেখানে দাঁড়িয়ে আজকাল ভুয়ো সিবিআই অফিসার পাওয়া যায়, ভুয়ো এমএলএ পাওয়া যায়, ভুয়ো মন্ত্রী পাওয়া যায়, হ্যাঁ, ভুয়ো উকিল পাওয়া যায়, ভুয়ো বিচারপতিও পাওয়া যায়। যেমন শুধু আগে ভুয়ো ওষুধ থাকতো, ভেজাল ওষুধ থাকতো, হ্যাঁ, খাবারের জিনিসপত্রে ভেজাল থাকতো, এখন সবার মধ্যে ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জোর করে ভোটারদের মধ্যে একটা অংশকে বার করে বলছে এরা হচ্ছে বৈধ বা অবৈধ। তুমি বলতে হবে কোনটা প্রকৃত আর কোনটা ভুয়ো, ভোটার লিস্টের মধ্যে এটা হচ্ছে বিচার করতে হবে।
2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন আমরা দেখলাম যে আপনার তৃণমূল এবং বিজেপি উভয়ের সঙ্গে সমান দূরত্ব এবং উভয়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা ডাক দিলেন। আমরা দেখলাম কলকাতা সহ রাজ্য জুড়ে লিবারাল এবং ইন্টেলেকচুয়াল অংশের একটা অংশ তারা ডাক দিলেন নো ভোট টু বিজেপির কল। অবস্থা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত অবস্থার মাঝে আপনারা কি অবস্থান পরিবর্তন করেছেন নাকি একই আছে? প্রথম কথা যে তোমার প্রথমে আমি বলি, এই যে সম দূরত্বের কথা বলছো বিজেপিতে, ওটা সিপিএম এর কোথাও আমরা বলছি না, বামফ্রন্টের কোথাও বলছে না, বামপন্থীরা বলে না। দেশের বিপদ হচ্ছে আরএসএস। আমাদের পার্টির কর্মসূচিতে লেখা আছে, শুধুমাত্র কমিউনিস্ট পার্টিগুলোর কর্মসূচিতে এটা লেখা আছে, অন্যদের কাছে না। এবং যখন বিজেপি সরকারে আসেনি তখন থেকে আমরা বলছি যে আরএসএস একটা ফাসিস্ট সংগঠন, আর আরএসএস বিজেপিকে দিয়ে এই ফাসিস্ট কর্মকাণ্ডকে এস্টাবলিশ করে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চায়। এটা হচ্ছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, মানুষের জন্য বিপদ, সবার জন্য। আর এটা করতে গিয়ে ওরা ধর্মের নামে রাজনীতি করে ভাগ করে একটা ভীতি প্রদর্শন করে মানুষের মধ্যে, একটা ইসলামোফোবিয়া ব্যবহার তৈরি করছে। সেটা খ্রিস্টানদের সম্পর্কে করে, সেটা কমিউনিস্টদের সম্পর্কে করে। এখানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বললেন বিজেপিকে নিয়ে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়বো, বা কমিউনিস্টের বিরুদ্ধে লড়বো, বা বামপন্থীদের বিরুদ্ধে লড়বো। অর্থাৎ আরএসএস এর 3টে প্রকল্পের মধ্যে একটাকে তিনি গ্রহণ করলেন, যে মুসলমান শূন্য করবে, ওরা খ্রিস্টান শূন্য করবে, বা কমিউনিস্ট শূন্য করবে। মমতা ব্যানার্জি বললেন কমিউনিস্ট শূন্য করবো। তাহলে আরএসএস দুর্গা সাজলেন মমতা ব্যানার্জি। এটা হচ্ছে ওদের প্রকল্পের অংশ, কিন্তু 1/3 ফুললি নয়। এটা করতে গিয়ে প্রথমে উনি বিজেপির সঙ্গে সমঝোতা করলেন এনডিএতে, সেই কার্গিল যুদ্ধের সময়। অজিত পাজার বিরুদ্ধে আমরা লড়েছিলাম, পার্টি আমাকে দাঁড় করেছিলাম, তখন যুব নেতা, তখন অজিত পাজা হচ্ছেন ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং আরএসএস এর ক্যাম্পেইন ছিল, তখন মুসলিম ফোবিয়া তৈরি করা হয়েছে। প্রথম তৃণমূল তৈরি হওয়ার পরে 99 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে বলা হলো পোস্টারে এবং পোস্ট কার্ডে, গো হামারি মাতা হ্যায় সলিম উসে খাতা হ্যায়, যেরকম গফুরের সম্পর্কে বলা হয়েছিল বিহারে। এটা তো তৃণমূল পোস্টার দিল, তৃণমূল তো পোস্ট কার্ড দিল। এরকম আরো অন্যান্য অনেক ক্যাম্পেইন করেছিল। মোহাম্মদ সেলিম যদি এমপি হয়ে যায়, অজিত পাজা তৃণমূলের ফাউন্ডার প্রেসিডেন্ট, বিজেপিকে সঙ্গে নিয়ে মঞ্চে বলেছিলেন তাহলে এই মানিকতলা বেলেঘাটায় যত তোমার গিয়ে কলোনি আছে সেগুলো তুলে দেবে, আবার আপনাদের উদ্বাস্তু দেবে, যেটা আরএসএস এখন বলছে। তিনি বলেছিলেন এইসব পাড়ায় পাড়ায় যে মন্দিরগুলো আছে এগুলোতে পুজো বন্ধ করে দেবে। এখন তিনি মারা গেছেন, কিন্তু সব তো ভিডিও রেকর্ডিং আছে। আমরা এগুলো তো কমপ্লেন করেছিলাম ইলেকশন কমিশনের কাছে তৎকালীন, কিন্তু বাজপেয়ী সরকার ছিল আর মমতা ব্যানার্জি তখন ওখানে গিয়ে মন্ত্রী হয়েছিলেন। এটা বুঝতে হবে এটা প্রজেক্টটা কি। সুতরাং আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি তৃণমূল হচ্ছে আরএসএস একটা সাইড কিক। এরকম অসংখ্য সংগঠন তৈরি করে আরএসএস, শতাধিক রাজনৈতিক দল তৈরি করে, ডজন ডজন। তারা গড়ে ওঠে আবার মুড়েও যায়। যেমন জনসংঘ তৈরি করেছিল শ্যামাপ্রসাদকে দিয়ে, এবং তারপরে ওটা মুড়িয়ে দেওয়া হলো, তারপর জনতা পার্টিতে ঢুকে গেল। তো এরকম এগুলো যে প্ল্যাটফর্ম, বা তুমি যদি বলো ইকোনমি ভাষায় স্পেশাল পারপাস ভেহিকেল। আমি যদি মেট্রো রেল প্রজেক্ট করি, আমি যদি এয়ারপোর্টের প্রজেক্ট করি, বড় প্রজেক্ট করি, এটা কর্পোরেশনকে দিয়ে হয় না, এটা পিডব্লিউডি দিয়ে হয় না, তখন এটাকে একটা স্পেশাল পারপাস ভেহিকেল তৈরি করতে হয়। তাহলে এখানে যে কমিউনিস্ট নিধনের যে কাজ ছিল, এবং মুসলমান এবং বামপন্থীদের মধ্যে ডাইভোর্স করানোর দরকার ছিল, তালাক করানোর দরকার ছিল, তার জন্য মমতা বা তৃণমূল ছিল একটা স্পেশাল পারপাস ভেহিকেল। যে মুহূর্তে আরএসএস বিজেপি বেড়ে গেল, তখন দেখবে যখন আরএসএস ছিল না, তখন বিজেপি আর তৃণমূল মিলে হিন্দু সংহতি সমিতি তৈরি করেছিল। তখন গোপাল ভাটাকে হিরো করা হয়েছিল। এখনো তৃণমূলের মধ্যে 1 ডজন এমএলএ আছে, কয়েকজন মন্ত্রী আছে যারা হচ্ছে হিন্দু সংহতির লোক, যারা হচ্ছে তৃণমূল এবং আরএসএস এর জয়েন্ট মিলিশিয়ার অংশ। আমি নাম বলে দিতে পারি, এই কলকাতায় আছে, এই হাওড়ায় আছে, গোটা উত্তরবঙ্গ যদি ছেড়েও দাও, তারা যে কোনো সময় বিজেপি হতে পারে, কিন্তু হবে না। তারা তৃণমূলের মধ্যে থেকে যদি আরএসএস এর কাজটা করে, পরিষ্কার কথা। বাগনানের এমএলএ মানানি করলে করুক, যাদবপুরের এমএলএ, আমি দুটো উদাহরণ দিলাম, এরা তৃণমূলের আমব্রেলার নিচে আছে। তাহলে লড়াইটা হচ্ছে আমাদের আরএসএস এর বিরুদ্ধে। কিন্তু যেহেতু এই আরএসএস আমব্রেলার নিচে তোমার গিয়ে তৃণমূল আছে, তাহলে স্বাভাবিক আমরা যখন ছাতাটা গুটিয়ে দেবো আরএসএস এর, তাহলে তৃণমূলের মাথা ভিজবে। কিন্তু দুটো এক নয়। অনেক লিবারেল একটা ভুল করে, ওই লেসার লেভিল অমুক বলতো, তাহলে নো ভোট টু লিবারেলরা করেনি। দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার, এটা প্রশান্ত কিশোরের প্রজেক্ট ছিল, আইপ্যাকের প্রজেক্ট ছিল, তাদের টাকা, তাদের গাড়ি, তাদের পয়সা দিয়ে, বিশেষত মুসলমানদের মধ্যে যারা অ্যান্টি-সিএ প্রজেক্ট করেছিল, প্রোটেস্ট করেছিল, কিন্তু কমিউনিস্ট বিরোধী ছিল, যারা দেশি বিদেশি বিভিন্ন সংস্থার দ্বারা উপকৃত হয়েছিল নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে, কারো কারো আঙুল ফুলে কলা গাছিয়েছিল তারা, এবং তাদের সঙ্গে কিছু অতিবাম তারা যুক্ত হয়েছিল, যারা সিপিএম আগে যাক এটা চায়। আমাদের সাফল্য এটাই দাঁড়িয়ে যে এখনো বিজেপি যেমন বলছে ওই রকম এজেন্সি দিয়ে যে নো ভোট টু টিএমসি বলো, আর টিএমসি বলবে নো ভোট টু
বিজেপি বলো। আর আমরা একটা পজিটিভ প্রজেক্টের মধ্যে আছি, বাংলাকে বাঁচাতে হবে, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, ঐক্য সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে, শিল্প ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে হবে। এবং এটা আরএসএস এর প্রজেক্ট। দেশটাকে দখল করতে পারবে না যদি বাংলাকে দখল না করতে পারে। তাহলে লড়াইটা সেইখানে, এটা অনেক বৃহত্তর। যদি ইরানে, যদি ভেনেজুয়েলার অভিজ্ঞতা দেখো, তাহলে বুঝবে কিরকম রেজিম চেঞ্জ ইন্টারন্যাশনাল ন্যাশনাল এই প্রতিক্রিয়া শক্তিরা করে। এবং এই জন্য হিলারি ক্লিন্টন এসেছিলেন, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিল। আমাদের দেশের কোনো বিধানসভা নির্বাচনে জেতার পরে কোনো মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য মিনিস্টার অফ স্টেট আসে না। কোথাও সিআইএ পাঠায়, কোথাও এয়ারফোর্স পাঠায় ইরাকে, ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কমিউনিস্টদের নিধন করার জন্য, প্রগতিশীলদের নিধন করার জন্য, সেকুলার ফোর্সকে নিধন করার জন্য। আর এখানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমরা দেখলাম ওরা বিভিন্ন এজেন্সি তৈরি করে। তার মতোই একটা এজেন্সি ছিল আরএসএস নির্মিত দুর্গা। আপনারা অভিযোগ করেন রাজ্যে সীমাহীন দুর্নীতি, চরম বেকারত্ব এবং এই বিভাজনের রাজনীতির প্রসার। এই সামনে বিধানসভা নির্বাচন 2026, আপনাদের ইলেকশনের মেন থিম কি? দেশকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে। ইতিহাস সাক্ষী আছে, স্বাধীনতার আগে, স্বাধীনতা আন্দোলনের আগে এই বাংলা পথ দেখিয়েছে। আমাদের ধর্ম সম্পর্কিত সহজিয়া মতবাদ, আউল বাউলের দেশ, লালনের দেশ, চৈতন্যের দেশ, আমাদের নবজাগরণ, আমাদের চিন্তাবিদরা, আমাদের সাহিত্যিকরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের বিজ্ঞানীরা, আমাদের সমাজকর্মীরা 19 শতকে গোটা দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার জন্য জাতিকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা বলেছিলেন। তখনই 19 শতকে এটাও হয়ে গেছিল, জাতি তৈরি করা মানে সাম্প্রদায়িক শক্তিরা মনে করেছিল ধর্ম একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এই বাংলায় বলেছিল। অথচ নবজাগরণের উত্তরসূরিরা বলেছিল যে না, ধর্ম একটা বড় নয়। তাহলে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রবীন্দ্রনাথ, নজরুল শুধু নয়, এটা 19 শতক থেকেই লড়াইটা চলেছে। আজকে আরএসএস গোটা দেশে যে প্রচার করে সেগুলো 19 শতকে যারা এখানে হিন্দু মেলা সংগঠিত করেছিলেন, যারা হিন্দু এবং মুসলমান দুটো আলাদা দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন, তাদেরই হিন্দি ট্রান্সলেট করেছে। এখন আবার সেই হিন্দি ট্রান্সলেশনটাকে আরএসএস মমতার দৌলতে পশ্চিমবঙ্গে আবার বাংলা অনুবাদ করে নিয়ে আসছে। এসব বিতর্ক 19 শতকে হয়ে গেছে আমাদের রাজ্যে। এবং স্বাধীনতা আন্দোলনে সবাই মিলে একসঙ্গে নেমেছিল। তারই ফলশ্রুতি হচ্ছে খিলাফত এবং তোমার অসহযোগ আন্দোলন একসঙ্গে। তারই ফলশ্রুতি হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুলের বাণী একসঙ্গে প্রচারিত হয়েছে। তারই ফলশ্রুতি হচ্ছে যে আজাদ হিন্দ ফৌজ, সেখানে দাঁড়িয়ে ভারতীয় স্বতন্ত্র সেনা না, আজাদ হিন্দ ফৌজ। যারা এখন মনে করে ফার্সি শব্দ থাকলে দেশ বিরোধী হয়ে যাবে, উর্দু শব্দ থাকলে, তারই ফলশ্রুতি হচ্ছে জয় হিন্দ স্লোগান। যারা এখন ধর্মের নামে স্লোগান দেয়, সে যে কোনো ধর্ম হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র আবিদ আলী সাফরানিকে বললেন যে এমন একটা স্লোগান দাও দেশের স্বাধীনতার জন্য যেখানে উত্তর দক্ষিণ, তামিল, তেলেগু, বান্দ্রাজি, পাঞ্জাবি, বাঙালি সবাই উচ্চারণ করতে পারে সহজে, এবং যেটা রিলিজিয়ান নিউট্রাল এবং রিজিয়ন নিউট্রাল। তখন বলা হলো জয় হিন্দ। কেন বলা হলো? আজকে এখন যে বন্দে মাতরমের যে স্লোগান নিয়ে এত বিতর্ক হচ্ছে, কেন বামপন্থীরা প্রথম থেকে বলেছে যে শুধু রাজনীতি, আজকে বিভাজন রাজনীতি বলছি তা নয়। সরোজ মুখার্জি তখন বই লিখেছেন যে কেন তোমার গিয়ে ধর্মীয় স্লোগান দিয়ে মানুষকে একটা করা যাবে না, বিভাজন হবে। সুতরাং যেটা সবাই কাছে অ্যাকসেপ্টেবল, সর্বজনীন, সর্বজনীন ভোটাধিকার নয়, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন থাকতে হবে। এই জন্য মৌলানা হাসরত মোহানি যখন বললেন ইনকলাব জিন্দাবাদ, তখন কংগ্রেসের অধিবেশনে, আমাদের অধিবেশনে যখন পূর্ণ স্বাধীনতার স্লোগান দেওয়া হলো, তখন দাঁড়িয়ে দক্ষিণের আর উত্তরের একজন সাধু সন্ত এবং একজন হচ্ছে তো স্বামী আর একজন হচ্ছে তোমাকে মৌলানা হাসরত মোহানি, দুজনে মিলে বললেন ইনকলাব জিন্দাবাদ, যেটা হচ্ছে রিলিজিয়ান স্পেসিফিক নয়, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক নয়, রিজিয়ন স্পেসিফিক নয়। এই ইউনিভার্সাল অ্যাপ্রোচটা আমাদের নিতে হবে। তার আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বাংলাকে যদি বাঁচাতে হয়, যে এই সার্বিক বহুজন হিতায় বহুজন সুখায়, সেই কাজটা যারা করবে তাদেরকে জয় করতে হবে। যারা জিহাদি, রোহিঙ্গিয়া, বাঙালি, অবাঙালি এই ভাগাভাগি করবে না। এই জন্যই পশ্চিমবঙ্গে এখন কাজটা হচ্ছে আমার রুটি রুজি, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের কল কারখানা, ব্যবসা বাণিজ্য, আমাদের মহিলাদের নির্যাতনের বিরোধী অবস্থান নিতে হবে। বামফ্রন্ট যখন সরকার এসছিল, আমরা বলেছিলাম সার্বিক শিক্ষার কথা, আমরা বলেছিলাম 10 ক্লাস পর্যন্ত ফ্রি করব, 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম বিনা বিচারে বন্দীদেরকে মুক্তি দেবো, আমরা বলিনি সিপিএম বা বামপন্থীদেরকে।
যে নকশালপন্থীরা খুন করেছিল সিপিএম কে তাদেরও মুক্ত করা হয়েছিল। কংগ্রেসের যারা গোষ্ঠীদ্বন্দ্ব করেছিল তার জন্য নাসাতে গিয়েছিল বা মিশাতে মিশা ছিল, তখন আমরা তাদেরও মুক্তি দিয়েছি। তাহলে আমরা যখন বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, তখন বলিনি যে পাড়ায় পাড়ায় সিপিআইএম ফিরে আসবে যারা ঘরছাড়া হয়েছিল। আমরা বলেছিলাম পঞ্চায়েতি ব্যবস্থা করব, স্থানীয় নেতৃত্ব তৈরি হবে, বিকেন্দ্রীকরণ হবে, এবং সেগুলো আমরা করে দেখিয়েছিলাম। তো সিপিআইএম যখন কোনো কথা বলে সেটা কথার কথা নয়, এবং যা কিছু আমরা করেছিলাম সেগুলো ইউনিভার্সাল। একমাত্র মুসলিম গার্লস হস্টেল মুসলমানদের নামে করা হয়েছিল। হজ হাউস, যেটা হজ কমিটি টাকা, অনেকে বলে কেন করা হয়েছিল, এটা হচ্ছে হজ কমিটির টাকায়। হজ কমিটি টাকা করতে গেল যারা হাজি তারা টাকা দেয় কেন্দ্র এবং রাজ্য সরকারকে, সেই টাকা দিয়ে হচ্ছে হজ হাউস হয়েছিল। আমরা ওয়াকফের সম্পত্তিকে বলেছিলাম ওয়াকফ ফর এডুকেশন। ওয়াকফের জমিগুলোতে বালুঘাট থেকে আর পাকসার কাছে আমরা মেয়েদের গার্লস হস্টেল করেছিলাম। এখন যেখানে কোথাও ভ্যাট করে দিচ্ছে, আর কোথাও প্রাইভেট প্রমোটার দিয়ে করে দিচ্ছে, কোথাও বাস স্ট্যান্ড করে দিচ্ছে। আমরা চেয়েছিলাম এটা এমন হোক যাতে প্রগতির জন্য কাজে লাগে। আপনি ইউনিফাইং অবস্থা এবং অবস্থানের কথা বললেন। মুস্তারি বানু, তামান্নার মা সাবিনা ইয়াসমিন, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, আফরিন বেগম, এটাও কি এক ধরনের ইউনিফাইং ফ্যাক্টর? অবশ্যই। এটা শুধু রিলিজিয়ন নয়, সোশ্যাল, ইকোনমিক, কালচারাল। আমাদের সিভিলাইজেশন ভ্যালু যদি এটা বলি যে হচ্ছে তোমাকে সিনক্রেটিক কালচার, যেটাকে বলে মিশ্র সংস্কৃতি। আমরা রবীন্দ্র নজরুল একসঙ্গে কেন বলি, উচ্চারণ করি? শুধু নামের জন্য নয়। বাংলা হচ্ছে এরকমই। আমরা আমাদের শব্দ বলি, আমরা বলি হচ্ছে তোমার গিয়ে সড়ক পথে যাব। সড়ক আর পথ দুটো একই, কিন্তু হচ্ছে এই যে শাক সবজি, তরি তরকারি, জোড়া শব্দগুলো কেন বলি? এটা হচ্ছে বাংলার ঐতিহ্য। তাহলে আমরা এটাকে বলে, আজকের ভাষায় বলতে হবে যে ব্রড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বুঝো তো? আগে শুধু একটা হতো বিভাতি হতো বা কলকাতা ক কলকাতা খ হতো। এখন কত টেলিভিশন চ্যানেল আছে, কত এই এফএম চ্যানেল হয়ে যাওয়ার পরে কতটা হয়েছে, তাহলে আলাদা চ্যানেল আছে। তাহলে ব্যান্ডউইথ। তাহলে একদিকে মুস্তারি বানু আর অন্যদিকে দীপশিতা, একদিকে মীনাক্ষী, ঠিক আছে, অন্যদিকে সাবিনা, একদিকে আফরিন, তুই যে নামগুলো বললে আর কি, আলাদা করে বলছি না, আর অন্যদিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্রড ব্যান্ড। আমি যখন বহুজনের কথা বললাম, তাহলে এটা হচ্ছে সবাইকে জড়িয়ে নেওয়া। এই বহুজন বলতে গিয়ে একটা কথা বললে শুধু মহিলাদের ক্ষেত্রে নয়। দেখবে আমাদের দেশের রাজনীতিতে, পৃথিবীর সব জায়গায় রাজনীতিটা একটা পর্যায় ছিল। তো আগে গুরুজন হতেন, এখন দেখবে গুরুজন অপসীয়মান। একমাত্র বামফ্রন্টের বিমান বসু আছেন। অন্য কোনো দলের একটা গুরুজনের উদাহরণ দাও তো। বিজেপির কয়েকজন ছিলেন যারা গুরুজন হতে পারতেন, তাদেরকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়েছে। কেন? কারণ গুরুজনরা থাকবে না। তারপরে হচ্ছে সজ্জন, যেমন বুদ্ধ ভট্টাচার্য ছিলেন, ঠিক আছে, যেমন আরো আমাদের অনেকেই এই ক্যান্ডিডেট লিস্টও দেখবে এরকম লোকগুলো সজ্জন ব্যক্তি, সমাজ কাজ করে, করোনার সময় দাঁড়িয়েছিল, অধিকার নিয়ে লড়াই করে, পেশায় ডাক্তার আছে, চিকিৎসা করে ভালো, উকিল আছে, গরিব মানুষের কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, হ্যাঁ, পাড়ায় কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না, কোনো বেআইনি কাজকর্মের মধ্যে নেই। অন্য সব দল থেকে সজ্জনগুলো অপসীয়মান, আমি বলবো না অপসৃত হয়েছে, অপসীয়মান। কিন্তু আমাদের এরকম যাদেরকে পাড়ায় মহল্লায় কিছু ক্লাব প্রোগ্রাম করলে ডাক্তার সভাপতি হন, পুজো কমিটিতে সভাপতি হন, এরা এখানে সব এখন সোনার চেনওয়ালা চলে এসছে আর কি। তার মানে কি হচ্ছে, রাজনীতিতে দেখা যাবে যে সজ্জন চলে গেল, তাহলে চলে আসলো মহাজন, যে যত টাকা দিতে পারবে। ভোটেও তাই, রাজনীতি তাই। কমিউনিস্ট পার্টিতে বামপন্থীতে মহাজন কেন্দ্রিক নয়। আর মহাজন তখনই হবে, মহাজনী কারবার তখনই চলবে যে তার সঙ্গে দুর্জন থাকে। তাহলে এবার বুঝতে পারছে কারাপশন এবং ক্রিমিনালাইজেশন কেন পলিটিক্সে একসঙ্গে হয়। কমিউনিস্ট পার্টি চেষ্টা করছে যাতে রাজনীতিতে কারা আসবে, যারা মহাজন বা দুর্জন নয়, গুরুজন, সজ্জন এবং আমজন, সাধারণ মানুষ। এই জন্য ভোটার ব্যান্ড, যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান, আদিবাসী, তপশিলি, রাজবংশী নির্বিশেষে। আপনার আলোচনার সূত্র ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, হরকিষেণ সিং সুরজিৎ এবং সদ্য প্রয়াত সীতারাম ইয়েচুরি, গুরুজন সজ্জন বলতে বা এদের সঙ্গে কাজ করা, আপনি কিভাবে এটাকে আমাদের সামনে তুলে ধরবেন? আচ্ছা, স্বাধীনতা পরবর্তী আন্দোলনে এবং গত বছর পর্যন্ত যারা সক্রিয় ছিলেন রাজনীতিতে, এরকম নাম তুমি বলে দিলে, অন্য দলগুলোতে তুমি কোড়ে আঙুল দিয়ে গুণে বলো তো, অন্য সব দলগুলো সম্পর্কে কোড়ে আঙুল দিয়ে অন্তত গুণে বলো তো।
আমি এরকম ডজন ডজন শোনাতে পারবো। আর তুমি যে নামগুলো বললে, আমি ব্যক্তিগতভাবে এদের সঙ্গে কাজ করার সুবিধে হয়েছে, তাদের কাছ থেকে শেখার সুবিধে হয়েছে। তাদেরকে নেতা হিসেবে পেয়েছি, গুরু হিসেবে পেয়েছি, সহকর্মী হিসেবে পেয়েছি। তারা বকেছেনও, শুধরেও দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য এই যে আমি এত বললাম, এটা যদি শুনতেন তারপর বলতেন তোমার এই উচ্চারণটা ঠিক হয়নি, এই শব্দটা কেন এখানে প্রয়োগ করলে, তুই কোথায় সর্বজনীন বলছো আর কোথায় সার্বজনীন বলছো। এটা হচ্ছে একটা শেখার ব্যাপার। বকেও দিতেন আমাকে। আমি হয়তো একটা কবিতার দুটো লাইন বললাম, সে বক্তৃতায় হাততালি পড়লো, পরে উনি বলতেন তার পরে 4টা লাইন বলো, তো দুটো লাইন জেনে তুমি রাজনীতি করবে। এটা হচ্ছে দাদা সুলভ, শিক্ষক সুলভ। এবং এমনকি মঞ্চে ওঠার সময়, মঞ্চ থেকে নামার সময় আমাকে কানে কানে বলেছেন কোনটা করবে, কোনটা বলবে, কোনটা করবে না, কোনটা বলবে না। এবং আমি ওগুলোকে একদম গুরু মন্ত্র হিসেবে নিয়েছি। এবং সবচেয়ে বেশি হচ্ছে কোয়ালিশন পলিটিক্স, নিজের রাজনীতির বাইরেও যে লোকজন আছে, অন্য রাজনীতির যে লোকজন আছে, তাদেরকে নিয়েও কাজ করে। নাহলে দেবগৌড়া গুজরাটে সরকার সম্ভব ছিল না। ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছেন। আজও পাঞ্জাবে আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্দোলন সংগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সুরজিতের নামে এখনো যখন তার জন্মদিনে, মৃত্যুদিনে যাই, হাজার হাজার লোক চলে আসে হতে আছে। সে যে কোনো দলের মন্ত্রী হোক, নেতা হোক, সংগঠক হোক, এবং সবাই বলে, আইপিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, যে না উনি আমাকে উপকার করেছিলেন, আমার ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন, আমার এই কাজ করে দিয়েছিলেন, আমার অপারেশন করে দিয়েছিলেন, আমার জমির জন্য লড়াই করেছিলেন, আমার হকের জন্য লড়াই করেছিলেন, আমার অন্যায়ের বিরুদ্ধে যখন আমি লড়ছিলাম তখন উনি আমাকে ভরসা দিয়েছিলেন। খালিস্তানের সময় তিনি হিন্দু শিখ ঐক্যের কথা বলেছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলেছিলেন। জ্যোতি বসু, তাই তাকে আমি পশ্চিমবঙ্গের মানুষকে তো জ্যোতি বসু বলতে পারবো না। হ্যাঁ, তো এরকম যুগ পুরুষ আর কি, যুগে এরকম তৈরি হয়, একদিনে হয় না। তার স্বাধীনতা আন্দোলন আগে, স্বাধীনতার পরে সাম্রাজ্যবাদ বিরোধিতা, সাম্প্রদায়িকতা বিরোধিতা, তার লড়াই, যা যা তিনি বিরোধী দলের নেতা হিসেবে বলেছিলেন, সরকার হিসেবে সেসব করে দেখিয়েছেন। সরকারে যখন তিনি থাকেননি, যখন তিনি রাজনীতি সক্রিয়ভাবে নেই, তখনও সেসব নিয়ে কনসার্ন ছিল। এখন মমতা তার সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তিনি কখনো এই মমতার নামটা উচ্চারণ করতেন না, বলতেন ওই মহিলাটা। কবে থেকে চিনেছিলেন? তিনি বলেছিলেন মমতা সবচেয়ে বড় ওনার অপরাধ হচ্ছে যে খাল কেটে কুমির আনার মতো করে এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসছেন। কবে বলেছিলেন? 90-এর দশকের গোড়ায়। এটা হচ্ছে অসভ্য বর্বর দল। যখন বিশ্ব হিন্দু পরিষদ যখন এরা একাত্মতা ইয়াজ্ঞ করেছিল, আনন্দবাইয়ের গালাগাল দিয়েছিল, বলেছিল সব মুখ্যমন্ত্রী যখন যে রাজ্যে যাচ্ছে একাত্মতা ইয়াজ্ঞ, তখন বিজেপি নামে করেনি, আরএসএস নামে করেনি, এটা ছুপার উস্তাব। তখন 84 সালে জ্যোতি বসু বলেছিল আমি যাব না, কারণ এটা হচ্ছে পলিটিক্যাল প্রজেক্ট। সুবোধ মল্লিক স্কোয়ারে ক্যাম্প করে বসেছিল, সব নেতারা গিয়েছিল, জ্যোতি বসু যাননি। আনন্দবাইয়ের সম্পাদকীয়তে লিখেছিল এটা হচ্ছে অহমিকা, কিন্তু এটা হচ্ছে নেতা, তার দূরদৃষ্টি, ডাউন দি লাইন 20 বছর 25 বছর পরে কি হতে যাচ্ছে, এটা হচ্ছে তার দূরদৃষ্টি। আর বুদ্ধ ভট্টাচার্য তো আমি নিজেই বললাম যে তিনি যেরকম হয়, আমাকে সাধারণ যুবকর্মী বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকর্মী হিসেবে দেখেছেন এবং আমাকে ডেকে নিয়েছেন। তারপরে আমাকে বলেছেন তুমি কোনো পেশায় যাবে না, তুমি কোনো শিক্ষকতা করবে না, তুমি গবেষণায় যাবে না, তুমি অধ্যাপনায় যাবে না, তোমাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে, তুমি রাজনীতি এবং সংগঠনের কাজে মনোনিবেশ করো। তো এটাকে উনি তো আমার কোর্সটা ঠিক করে দিয়েছেন। আমি হয়তো আজকে আমি পার্টি হোল্ডে আবার হতাম না, যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, বিমান বসুর সঙ্গে যদি আমার ইন্টারাকশন না হতো, অনিল বিশ্বাসের সঙ্গে যদি আমার ইন্টারাকশন না হতো, তার সঙ্গে দাঁড়িয়ে হয়তো পার্টি করতাম, কিন্তু এভাবে অন্য কোনো পেশায় না গিয়ে রাজনীতি সবটা করবো, এটা কখনো হতো না। আর কার নাম বললে? সরোজ মুখার্জির নাম বললে না, সরোজ মুখার্জির নাম বললে না। হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন যখন প্রথমবার আমাকে ভোটে দাঁড়ানোর কথা বলে কলকাতা জেলা কমিটি পুরো নির্বাচনে নাম পাঠিয়ে দেয়, যেমন হয় জেলা থেকে নাম পাঠিয়ে দেয় রাজ্যে, উনি আমাকে ডেকে বললেন তুমি কি ভোটে দাঁড়ানো ইচ্ছে হয়েছিল? না, আমি তো জানি না, তখন জানার কথা ছিল না, আমি জেলা কমিটি মেম্বার ছিলাম, সেক্রেটারি থেকে নাম পাঠিয়েছে। উনি জেলা সম্পাদককে ডেকে বললেন আরে ও পার্টি করার জন্য এসছে, পার্টিতে ও সংগঠন করবে, ওকে দিদি কেন তুমি পুরসভায় দাঁড় করাবে? আমি কিন্তু রাগ করিনি, খুব হয়নি, আমি আনন্দিত হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে সরোজদার মতো লোক আমাকে নির্দেশ দিয়ে গেছেন যে কি করতে হবে। সীতারাম ইয়েচুরি বলতে পারবো না, কারণ আমার গলা আটকে যাবে, তোমার পরবর্তী প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো না। সীতারাম ইয়েচুরি আমি অনেক বলেছি, লিখেছি এবং করেছি। বাকিরা তো নেতা ছিল বললাম, গুরু ছিল, এসবই ছিল, তার সঙ্গে আমার বন্ধুও ছিল, আমার দাদাও ছিল। গত বিধানসভা নির্বাচন, সেখানেও আপনারা দাগ কাটতে পারেননি, বামের একটিও আসন পায়নি সারা রাজ্য জুড়ে, লোকসভাতেও পায়নি। এই আচ্ছা, আসন পাওয়ার দাগ কাটা দুটো একই নয় বাংলায়। আমরা দাগ কেটেছিলাম, হয়তো অতটা গভীরে কাটতে পারিনি, কিন্তু যে দাগ কেটেছিলাম সেটা শুকিয়েও যায়নি।
এই বিধানসভা এই যে নির্বাচন বাইনারি তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে তোমার গিয়ে দক্ষিণপন্থা, চরম দক্ষিণপন্থার উত্থান হয়েছে, এই চরম দক্ষিণপন্থার উত্থান সম্ভব ছিল না যদি বামপন্থাকে নিকেশ না করতে পারে। তাহলে ওরা চেয়েছিল আমাদেরকে ঝাড়ে বংশে নির্বংশ করবে। এই জন্য স্পেশাল পারপাস ভেহিকেল, এই জন্য এত কোটি টাকা, এই জন্যই প্রশান্ত কিশোর, প্রতীক জৈন, এই জন্যই হচ্ছে তোমার গিয়ে যে বিজেপির হয়ে কাজ করেছে, আরএসএস কাজ করেছে, আবার তৃণমূলের হয়েও কাজ করছে। এই জন্যই মিডিয়া, এই জন্য মানি পাওয়ার, এই জন্য মাসেল পাওয়ার, এই জন্য ইলেকশন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন হোক বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক। এখন বোঝা যাচ্ছে ইলেকশন কমিশন কিরকম কাজ করে। তাহলে গত 21 নির্বাচনে কিরকম কাজ করেছিল। আগে থেকে অমিত শাহ কি করে সংখ্যা বলে দেন কে পাবে কে না পাবে। আমি যখন ইনটলারেন্স নিয়ে পার্লামেন্টে ডিবেট হয়েছিল, তখন তৎকালীন স্পিকার আমাকে, দিদির মতো ছিলেন আর কি, আমাকে ডেকে বলেছিলেন, তিনি এখন নেই, কিনারা হয়ে গেছেন, মাদ্রাসা মন্ডিতে যাননি, তিনি বলেছিলেন সেলিম তুমি এরকম করে তুমি কেন বললে, হ্যাঁ তুমি এদেরকে জানো না, এরা বলছে তোমাকে আর কোনোদিন সংসদে ফিরতে দেবে না। আচ্ছা তাহলে আমি আমার কথাটা বলবো না? তারপর সংসদে এক জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, অন্য প্রশ্নে যখন জমি নিয়ে ডিবেট হচ্ছে, ল্যান্ড বিল নিয়ে, যে তুমি যদি আমাকে সংসদে বলতে না দাও, ভবিষ্যতের কথা বলেছিলাম, তাহলে আমি সড়ক থেকে বলবো, কিন্তু বলবো। তাহলে এটা সিদ্ধান্ত আগে করে নেয়, পরে ফলাফল ঘোষণা হয়। মেশিনেশন এটাকে বলে। এটা শুধু মেশিন নয়, গোটা নির্বাচন প্রক্রিয়া, ভোটার লিস্ট থেকে ভোটের গণনা, পঞ্চায়েত পুরসভায় লোকে প্রত্যক্ষ করেছে এবং বিধানসভায় গত লোকসভায় আমরা প্রত্যক্ষ করেছি। তার জন্য ওই যে সব বলে না সাম দান যজ্ঞ, সব দণ্ড, সব সই। এবং এটা হচ্ছে দক্ষিণপন্থা। যারা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আর তার স্ত্রীকে গিয়ে হেলিকপ্টারে গিয়ে তোমার গিয়ে বিমান বাহিনী ব্যবহার করে তুলে নিয়ে যেতে পারেন, যারা ইরানের রাষ্ট্রপ্রধানকে খুন করতে পারে শুধু তেলের জন্য, তারা কয়লা খাদানের জন্য, বালি খাদানের জন্য, লুটের জন্য, আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎকে কেড়ে নেওয়ার জন্য কি না করতে পারে। কেন পুরুলিয়া অস্ত্রবর্ষণ কেন করেছিল? কোথায় লাটাভিয়ার ক্রু, কোথায় ইংল্যান্ডের কিম ডেভি, কেন করেছিল? বামপন্থাকে শেষ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে। এটা বামপন্থীরা যাতে বোঝে, এই জন্যই আমরা বললাম যে বৃহত্তর বাম ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। এটা সিপিএম আক্রান্ত নয়, যখন গালাগাল দেয় ব্যক্তিগতভাবে সূর্য মিশ্র, মোহাম্মদ সেলিম, বুদ্ধ প্যাটেল নয়, এটা হচ্ছে এই বামপন্থাকে নিকেশ করার প্রজেক্টের একটা অংশ। তাহলে আমাকে বামপন্থার পুনরুত্থান ঘটাতে হবে। যেটা বলেছিলাম, বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থান ছাড়া বাংলার পুনরুজ্জীবন সম্ভব নয়। এটা হচ্ছে দাগ কাটা। এটা যদি মানুষের মননে দাগ কাটতে পেরেছি, চিন্তনে দাগ কাটতে পেরেছি, আন্দোলনে সংগ্রামে করতে পারছি, নতুন প্রজন্মকে জড়ো করে অভিজ্ঞতা দিয়ে আমাদের দেশের এবং রাজ্যের অভিজ্ঞতা থেকে যদি আমরা এই লড়াইটাকে আরো তীব্র করতে পারি, এই জন্য তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা কোনো ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে যাচ্ছি না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইতিমধ্যে আমাদের কর্মীরা নেমে গেছে। একটা উদ্বেলিত জনতা, আন্দোলনের তরঙ্গ শীর্ষে দাঁড়িয়ে আমরা নির্বাচন করতে চাই, এবং সেখানে দাঁড়িয়ে শূন্য কাটানো নয়, এটা বিজেপিকে তাড়ানো এবং তৃণমূলকে খেদানো একসঙ্গে করতে হবে। ধরুন এই বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, সরকার গড়লেন, কোন 5টি কাজ প্রতিজ্ঞাবদ্ধভাবে আপনারা করবেন? এখনো তুমি ধরুন বলছো, এটা ভালো। আচ্ছা আমি ধরেই নিলাম, এটা ভালো। আমরা বলেছি কোনো নেগেটিভ নয়, নয়াত্মক নয়। বিজেপি খারাপ, তৃণমূল খারাপ, এটা নতুন করে বলতে হবে না। গোটা দেশের অবস্থা দেখছে, গ্যাসের সিলিন্ডার লাইনে দাঁড়িয়ে দেখছে, আর নোটবন্দির লাইনেও দেখেছে, দুর্নীতিতেও দেখছে, লুটেও দেখছে, বেকারত্বেও দেখছে। আলুর চাষিরা বুঝতে পারছে আলুর অবস্থা কি, দাম পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না, 100 দিনের কাজের লোকজনও বুঝতে পারছে কি অবস্থা। তাহলে আমরা যে কথাগুলো তুলি সেগুলো কথার কথা নয়, যেগুলো আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসছে, আমরা এটাকে বলছি ভূমি স্তরের স্ট্র্যাটেজি। তাহলে আমরা বাংলা বাঁচাও যাত্রা করলাম, আমরা হাজার হাজার বৈঠক সভা করছি, যেখানে বলছি না, যেখানে শুনছি, যেগুলো আমরা মানুষ, আমাদেরকে হাজার হাজার মানুষ SMS করে, মেইল করে, চিঠি দিয়ে, যা ব্যক্তিগতভাবে জানিয়ে, মিটিংগুলোতে জানিয়েছেন, সেই ডেটা পয়েন্টগুলো আমরা নিয়েছি। এবং আমরা কি চাই সেটা হচ্ছে আজকের বাস্তবতা দাঁড়িয়ে। তাহলে জরুরি অবস্থার পরে আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, বুর্জোয়া গণতন্ত্রের পতাকা ভুলুণ্ঠিত, তাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, কমিউনিস্টদেরকে, শ্রমিক শ্রেণীকে, এবং গণতন্ত্র আমরা ফিরিয়েছিলাম। তারপরে পুরসভা পঞ্চায়েতে নিয়মিত ভোট হতো, স্কুল ম্যানেজিং কমিটি হয়েছিল, কলেজ ম্যানেজিং কমিটি হয়েছিল, ইউনিভার্সিটি সেনেট সিন্ডিকেট নির্বাচিত হয়েছিল, কোঅপারেটিভ নির্বাচন হয়েছিল, সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছিল, এবং খেটে খাওয়া মানুষের পঞ্চায়েত তৈরি হয়েছিল। পুরসভায় এমন সব লোকজন এসেছিলেন যারা পরবর্তীকালে মেয়র পদ থেকে একেবারে পুরমন্ত্রী হয়েছিলেন,
জেলা পরিষদে এমন লোকজন এসেছিলেন যারা পরবর্তীকালে পঞ্চায়েত মন্ত্রী হয়েছিলেন। নিচের তলা থেকে নেতা উঠে এসেছিল, শুধু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে না, প্রশাসনের মধ্যে দাঁড়িয়েও। এই দল ও দল ভাঙিয়ে নয়, টলিউড বলিউড থেকে নয়, একেবারে নিচের তলা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। এটা গণতন্ত্রের সম্প্রসারণ মানে তাই। আজকে ভোটাধিকার হরণ করা হচ্ছে। আমরা এখানে নাগরিকতা, ভোটাধিকার নিয়ে যে সমস্ত কথা বলেছে, এগুলোর অবসান ঘটাবো। মানুষের অধিকার, মানবাধিকার, ডিগনিটি, ইকুয়ালিটি বিফোর ল, সংবিধান বলেছে এটা। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করব। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলাম, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়। বৈষম্য বাড়ছে গরিব এবং বড় লোকের মধ্যে, আয় কমছে, ব্যয় বাড়ছে, তাহলে আমাদের আয়টাকে বাড়াতে হবে। সেটা ইউনিভার্সাল ইনকাম যাতে সব পরিবার পায়, তার ব্যবস্থা আমরা করব। সমস্ত শূন্য পদে নিয়োগ করব, সুষ্ঠুভাবে করব, দুর্নীতিমুক্তভাবে করব। শুধু রাজ্য সরকার নয়, যারা কেন্দ্র সরকারের উপর চাপ দেবো, কেন্দ্র সরকার অসংখ্য আছে, শূন্যপদ হচ্ছে না। এবং এখানে দাঁড়িয়ে শুধু স্কুলে নয়, শুধু পুলিশে নয়, প্যারামিলিটারি ফোর্সে নয়, আর্মিতে নয়, রেলে, ব্যাংকে, পোস্ট অফিসে যেমন, তেমনি পঞ্চায়েতে, পুরসভায়, তোমার গিয়ে আধা সরকারি সংস্থায়, এবং শিল্প, ব্যবসা, বাণিজ্য বাড়িয়ে আমাদের এই আয় বাড়লে তাই হবে, এগুলো বাড়বে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা নতুন কল কারখানা গড়ে তুলব, যেটা হচ্ছে না। তার সঙ্গে কৃষিকে লাভজনক করব। যা খরচ হয় কৃষি ফসল উৎপাদনে করতে, তার দ্বিগুণ প্লাস হচ্ছে এমএসপি, কস্ট প্লাস। তাহলে এইটা হচ্ছে তোমার গিয়ে আলু হোক, পাট হোক, সবজি হোক, ধান হোক, এটা বাজারের জন্য, বাজার অর্থনীতির উপর নির্ভর করবে না, সরকারকে গ্যারান্টি দিতে হবে। কিছু প্রোডাক্টের জন্য যেটা আমাদের দেশের দরকার, মানুষের দরকার, সেজন্য গ্যারান্টেড বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট করবো। সরকার সেগুলো কিনবে, সংগ্রহ করবে। আগে পঞ্চায়েতের কাজে ব্যবহার করতো, এখন সব উঠে গেছে সংগ্রহ কেন্দ্র। ইনপুটস দেবো, বীজ উন্নত মানের দেবো, এখন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কিনতে হয়। সব বীজ ফার্ম তুলে দিয়েছে। সারের সাবসিডাইজ সার দেওয়া হবে যাতে খরচ কমে চাষে। আমরা দাঁড়িয়ে মেয়েদের এই নির্যাতন শুধু বন্ধ করব তা নয়, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করা হবে, সমানাধিকার প্রতিষ্ঠা করা হবে। যেখানে দাঁড়িয়ে মাইক্রো ফাইন্যান্সে যে জুলুম হচ্ছে এটা বন্ধ করব। আগে লোকে টাকা জমা দিত বাংলায়, স্বল্প সঞ্চয় হোক বা তোমার কি চিট ফান্ডে হোক, ভুল হোক ঠিক হোক, কিন্তু তাকে সারপ্লাস ছিল, সে জমা করতো। এখন সে ঋণ নেয়, মাইক্রো ফাইন্যান্স। রাজ্য সরকারও ঋণ নিচ্ছে, 8 লাখ টাকার উপরে হয়ে গেছে, 80 টাকার উপরে হয়ে গেছে। আর সমস্ত সংস্থা, পুরসভাও যেখানে তোমার গিয়ে 500 কোটি টাকার তোমার গিয়ে ব্যালেন্স তৈরি করা হয়েছিল, তারা এখন ধার নিচ্ছে। পরিবার আমাদের তাই হচ্ছে। তাহলে আয় বাড়ালে, আয়ের স্রোত বাড়ালে আমরা সারপ্লাস ইকোনমিতে যাব। আমরা তাহলে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে পারবো। এখন আগে আমরা ব্রিজ তৈরি করেছি, রাস্তা তৈরি করেছি, এখন যে কোনো ব্রিজ বাংলায় গিয়ে দেখবে, পুরোনো ব্রিজগুলোতে, আমি বীরপুরে গেলাম, যে নিচে থেকে বালি বার করে নিচে, স্তম্ভ পড়ে গেছে, সবকটা ব্রিজে লেখা আছে যে তোমার গিয়ে দুর্বল ব্রিজ। ব্রিজ চড়া করেই ওরা ন্যারো করেছে, দেখবে পাঁচিল দিয়ে হোক, ইট দিয়ে হোক, যে 1 লেন যাবে, 2 লেন যাবে না। কেন এটা হচ্ছে? তোলাবাজি হচ্ছে, বন্ধ করবে। এরকম অসংখ্য কথা আমরা বলতে পারি। কিন্তু স্কুলগুলোকে আবার ছেলে মেয়েদেরকে স্কুলে ফেরাতে হবে, স্কুলে রাস্তায় যারা আছে তাদের শিক্ষক নিয়োগ করতে হবে, এবং তারপরে হচ্ছে প্রত্যেকটা সরকারি স্কুলকে আপগ্রেড করা হবে। আমরা চীন করেছে, কেরালা করেছে। ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট। স্মার্ট স্কুল, ক্লাসরুম তৈরি করা, শুধুমাত্র বড় লোকদের ঘরের ছেলে মেয়েদের স্কুলগুলো স্মার্ট হবে তা নয়। এটা বিজেপির স্মার্ট সিটির মতো হোক্স নয়, 100টা স্মার্ট সিটি করে বলেছিল। কেরালা করে দেখিয়েছে। স্মার্টেস্ট ক্লাসরুম ইন ইন্ডিয়া ইজ কেরালার গভর্নমেন্ট স্কুলগুলো। আমরা যে চরমতম দারিদ্র সীমার নিচে যারা আছে, তাদেরকে আমরা জ্যোতি বসুর সময় সবচেয়ে বেশি দারিদ্র সীমার নিচে থেকে উপরে তোলা হয়েছিল, সেটা দক্ষিণপন্থী অর্থনীতিরা স্বীকার করেন। আমরা এখন যারা দারিদ্র সীমার নিচে আছে তাদেরকে উপরে তুলবো। চায়না করেছে, এটা হচ্ছে সমাজতন্ত্রের শক্তি। আর কেরালা করেছে বুর্জোয়া কাঠামোর মধ্যে দাঁড়িয়ে, সব গরিব না, কিন্তু যারা অতি দরিদ্র, এক্সট্রিম পভার্টি, তাদেরকে গত নভেম্বর মাস থেকে ওপরে তোলা হয়েছে। তাদের মিনিমাম সাপ্লাই, তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, তাদের সোশ্যাল সিকিউরিটি যদি করা যায়, চিকিৎসা যদি ব্যবস্থা করা যায়, তাহলে হত দরিদ্র থাকবে কেন? আজকে বাংলায় দেখো, শহরে দেখো, গ্রামে দেখো, হত দরিদ্র চেহারা, ঘরগুলো, রাস্তাগুলো, দোকানগুলো দেখবে। কলকাতায় কিছু নীল সাদা রং আর আলো ঝলমলি করলে হবে না, এগুলো কসমেটিক্স। আমরা রিয়েল চেঞ্জ করব, আমরাই করেছিলাম। কলকাতা বলতে আমি বললাম, কলকাতায় যত ইনফ্রাস্ট্রাকচার দেখবে স্বাধীনতার পরে যে গড়ে উঠেছিল, সেগুলো সব বামফ্রন্টে 34 বছরে। গত 15 বছরে কোনো একটা প্রজেক্ট উত্তরবঙ্গে বা ক্যালকাটায় ভাবনাই হয়নি, কনসেপ্ট হয়নি, ডিপিআর হয়নি, কেন্দ্রে পাঠানো হয়নি, বা রাজ্য সরকার ডিপার্টমেন্ট করেনি, এবং ইমপ্লিমেন্টেশন হয়নি।
যে কটা ইমপ্লিমেন্টেশন হয়েছে সেগুলো সব এই শতাব্দীর গোড়ায় বামপন্থীরা ভেবেছিল এবং লড়েছিল। তার মধ্যে কিছু ভেঙে দেওয়া হয়েছে বিবেকানন্দ উড়ালপুরের মতো, আর কিছু উদ্বোধন করা হয়েছে। নাগরিকদের একটা বড় অংশ মনে করেন যে ভাতা নির্ভর সমাজ ব্যবস্থা আসলে এরা ভোট পাওয়ার নতুন কৌশল, আপনি এটা কিভাবে দেখছেন? না, এটা দেখ, আমার এই শব্দের প্রতি, শব্দবন্ধনের প্রতি আপত্তি আছে। ভাতা নির্ভর সমাজ ব্যবস্থা কেন? সমাজ ব্যবস্থা ভাতার উপর চলে না। তাহলে তোমাকে কমিউনিস্ট হতে হবে। এবং সমাজ কি করে গড়ে ওঠে, সমাজের বিকাশ কি করে হয়, সেখানে উৎপাদিকা শক্তি কি, সেখানে উৎপাদনের সম্পর্ক কি, এগুলো করতে হয়। দাস প্রথা যেমন ছিল, দাস সমাজ, তখন উৎপাদনের প্রক্রিয়া এমন ছিল, দাসদের মালিকানা, সে দাস বিদ্রোহ হলো, তারপর হচ্ছে মুক্ত হলো, এবং তারাই আজকে স্মরণীয় যারা পৃথিবীর বিভিন্ন মহাদেশে এই দাস প্রথার অবসান করলেন। তারপরে যে কৃষি ব্যবস্থা হলো, তারপরে কৃষি নির্ভর সমাজ তৈরি হলো। আমাদের দেশ, রাজ্য প্রথমত কৃষি প্রধান দেশ ছিল বলে এখনো পল্লী সমাজ হচ্ছে কৃষি নির্ভর, কিন্তু কৃষি আর লাভজনক নয়। আমাদের দেশ পুঁজিবাদী ব্যবস্থা গ্রহণ করলো, তাহলে এটা হচ্ছে এখন পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজ যেটা হয়, ক্রমাগত এই বিশ্বায়িত যুগে, প্রাইভেটাইজেশনের যুগে, লিবারালাইজেশনের যুগে শোষণ বাড়ছে। যারা শোষণের জন্য, মুনাফার জন্য যুদ্ধ করতে পারে, তারা কিনা করতে পারে, মার্কস বলে গেছেন। তাহলে তাদের এই মুনাফার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, তাদের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন দাঁড়িয়ে এটাকে কি করে, সমাজতন্ত্র যখন তৈরি হলো সোভিয়েত রাশিয়ায়, তখন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো বললো কিছুটা আমাকে সেফটি ভাল্ভ তৈরি করতে হবে। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট এলো। পুঁজিবাদী ব্যবস্থায় আমরা কিছু দেব, যেমন রাহা খরচ দেওয়া হয়, তাহলে যেমন জল পানি দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, তাহলে শিক্ষাকে অনেক বেশি কস্টলিয়ার করে দেবে। আগে ছিল যারা বিশাল টাকা রোজগার করতো তারাই শিক্ষায় শিক্ষিত হতো, কিন্তু মেধা তারা আসবে কোত্থেকে? তাহলে কিছু কিছু মেধাভিত্তিক বৃত্তি দেওয়ার ব্যবস্থা হলো, জল পানি বলা হতো, স্কলারশিপ বলা হতো, স্টাইপেন্ড বলা হতো, যাতে গরিবের ঘরের ছেলে মেয়েরাও, তখন আম্বেদকরও, তখন কে আর নারায়ণও, তারা হচ্ছে যাতে পড়াশোনা করতে পারেন, শিক্ষিত হতে পারেন। এখন এই সরকার এসে কি করেছে, শিক্ষাকে বাড়িয়ে দিচ্ছে খরচ, কিন্তু স্টাইপেন্ড স্কলারশিপও বন্ধ করে দিচ্ছে। মাইনরিটিস গোটা দেশের মধ্যে আমরা প্রথম, আমি ম্যানেজমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান ছিলাম, আমি সব বড় কথা বলি না, কিন্তু আমরা প্রথম গোটা দেশে মাইনরিটিসদের স্টাইপেন্ড এবং স্কলারশিপ এবং লোন স্কলারশিপ চালু করলাম। যেমন উদারীকরণে শিক্ষার দাম বাড়ছে। সংক্ষিপ্ত করে তারপরে মনমোহন সিং এর যখন সরকার হলো, তখন ওটাকে অল ইন্ডিয়া করা হলো। আমরা যখন ইউপিএ সরকারকে সাপোর্ট করলাম, আর এখন মমতার যখন সরকার এলো, ওটা নিয়ে দুর্নীতি করলো, মোদীর সরকার ওটা বন্ধ করে দিল। তাহলে এটা ভাতা নির্ভর না, তাহলে ভাতা গেল কোথায়? পিএইচডি যারা করে, এসসি এসটি ওবিসি, হস্টেল ভাতা কোথায় গেল? তাহলে হচ্ছে তোমার কি স্টাইপেন্ড কোথায় গেল? স্কলারশিপ কোথায় গেল? মৌলানা আজাদ স্কলারশিপ কোথায় গেল? এরা স্বামী বিবেকানন্দ নামে বললো, কিন্তু স্টাইপেন্ড কোথায় গেল? মহিলাদের জন্য ছিল, প্রতিবন্ধীদের জন্য ছিল। তাহলে এটা কখনো যেন কস্টলিয়ার হয়। আমি যদি শিক্ষাকে সার্বিক করি, আমি যদি শিক্ষাকে তোমার গিয়ে দামি না হয়ে যদি একটা মডারেট জায়গায় রাখি, আমরা তো 6 টাকা ফিস দিয়ে কলেজে পড়াশোনা করেছি, মান্থলি সরকারি কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 6 টাকা 4 আনা দিয়ে মাসে। তাহলে আমাদের, এবং তার সঙ্গে আমি স্কলারশিপ পেয়েছি, তাও আমি মহসিন এন্ডাওমেন্ট থেকে টাকা পেয়েছি, সেটা দিয়ে আমার অন্যান্য কাজও হয়ে যেত। এই জন্য আমি যখন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হলাম, তখন মহসিন এন্ডাওমেন্ট ফান্ডে আবার মানুষ থেকে টাকা দিয়ে, রাজিবুল ইসলাম যখন প্রথম হলো, তারপরে বেশ কয়েক দশক পরে আবার মহসিন ফান্ড চালু করা হলো এবং স্কলারশিপ স্টাইপেন্ড ম্যানেজমেন্ট চালু করা হলো। এটা বুঝতে হবে, মহসিনের নামে, মহসিনের জন্মদিনে আমরা আবার মাইনরিটিসদের জন্য স্কলারশিপ স্টাইপেন্ড চালু করলাম, যারা ল, নার্সিং, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং পড়বে। এখন অনেকে তারা হয়ে গেছে, তারা যদি মনে থাকে তাহলে বুঝবে। অনেকে গ্রাম বাংলায় গেলে বলে যে আপনি করে দিয়েছিলেন বলে আমার ছেলেকে, এখন আমার ছেলে এই জায়গায় চাকরি করে। সেই দিনও একজন বাঁকুড়া গিয়ে বললো যে সিপিডব্লিউতে কাজ করছে, আপনি তাকে স্টাইপেন্ড বা স্কলারশিপ দিয়েছিলেন। যেটা হয়, যাক গে, আমি আমার কথা বলি না। তাহলে এটা ভাতা নির্ভর নয়, এটা হচ্ছে ফাইন, এটা হচ্ছে পেনাল্টি। সরকারের যে কাজ করার ছিল কথা, যে মহিলা পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, ছেলের পড়াশোনা খরচ বেড়ে যাচ্ছে, টিচার নেই, টিউশনি করাতে হচ্ছে, সরকারি স্কুল নেই, প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে, বাস নেই, অন্য হচ্ছে ভ্যানে করে পাঠাতে হচ্ছে, ঠিক আছে, টিফিন নেই, মিড ডে মিল নেই, তখন টিফিন করে দিতে পাঠাতে হচ্ছে, বাপের বাড়িতে গেলে যাতায়াত করতে গেলে রিক্সা ভাড়া থেকে বাস ভাড়া, ট্রেন ভাড়া সবই বেড়ে গেছে। তাহলে তুমি এক হাত থেকে নিচ্ছ, সেটা তুমি বিজ্ঞাপন করছো না, অন্য হাতে কিছুটা ফাইন দিচ্ছ। এই যে মোটরসাইকেলে 3টে ছেলে যায়, বা হচ্ছে তোমাকে হেলমেট পরে যায় না, তখন আইন মানে করে না বলে ফাইন করে, মনে আছে, পেনাল্টি দেয়। তো এরকম সরকারের যে কাজ ছিল আইন মেনে করার, রাইট, অধিকার মানুষকে দেওয়ার, শিক্ষার, স্বাস্থ্যের, কাজের, আবাসনের, সেখানে তুমি দুর্নীতি করলে, সেখানে তুমি চুরি করলে, সেখানে তুমি বন্ধ করে দিলে।
আর তার বদলে তুমি কিছুটা ফাইন বা পেনাল্টি দিচ্ছ। আমরা যদি দুর্নীতি বন্ধ করি, তাহলে আয় যদি বেড়ে যায়, তাহলে মহিলাকে মাইক্রো ফাইন্যান্সে গিয়ে ঋণ নিতে হবে না। তাহলে ঋণ কেন নিচ্ছে? কারণ তার আয় নেই। স্বনির্ভর গোষ্ঠী। তাহলে ভাতা দিয়ে কিন্তু এটা রক্ষা করতে পারছো না। তাহলে কোনো ভাতা বন্ধ হবে না। প্রত্যেকটা ভাতা দুর্নীতি বন্ধ হলে দ্বিগুণ তিনগুণ হবে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, পেনশন, সোশ্যাল পেনশন, এগুলো নেই, অনেক জায়গায় পাচ্ছে না, বেশিরভাগ এই অভিযোগ শুনি। তাহলে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। ঘরের টাকা দিলে 20,000 টাকা প্রত্যেক ইনস্টলমেন্টে দিতে হচ্ছে, আর প্রত্যেকটা ঘর হচ্ছে অসম্পূর্ণ আছে। তাহলে আমরা ঘরগুলোকে সম্পূর্ণ করব, ইনকমপ্লিট রাখবো না। সেই টাকা সেখানে দেওয়া হবে। আগে সরকার বলেছিল বলে বলবো না, যেটা কাজটা ইনকমপ্লিট আছে, তার ব্যাড ইনভেস্টমেন্ট আছে। ছাদ হয়েছে সিঁড়ি নেই, সিঁড়ি হয়েছে ছাদ হয়নি, ঘর হয়েছে রান্নাঘর নেই, রান্নাঘর হয়েছে বাথরুম নেই, সেটা তোমায় কমপ্লিট করতে হবে। তাহলে কমিউনিস্টরা মানে হচ্ছে একটা লজিক্যাল কনক্লুশনে আমরা নিয়ে যাব, এবং সেখানে তখন লোকে ভাতা নির্ভর হবে না, আয় নির্ভর হবে। এবং আমরা খুব তাড়াতাড়ি ইউনিভার্সাল ইনকাম একটা ব্যবস্থা করব। ইউনিভার্সাল, আবার বলছি, সব পরিবারের একটা ন্যূনতম আয়ের ব্যবস্থা করা। সব যারা স্কিম ওয়ার্কার্স আছে, যারা কন্ট্রাকচুয়াল আছে, তাদের মিনিমাম ওয়েজ ঠিক করা। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 22,000 টাকা। সিভিক ভলেন্টিয়ার সেই টাকা পায় না, ভিআরএফরা পায় না, হোমগার্ডরা পায় না, বুঝতে পারছো? তারপর হচ্ছে যেমন এই যে পেশা শিক্ষকরা আছে, যারা বৃত্তি শিক্ষকরা আছে, তারা পায় না। মিড ডে মিল, আইসিডিএস ওয়ার্কার, তাহলে এদেরকে পার্মানেন্ট করা, শূন্য পদে চাকরি দেওয়া, এবং তার সঙ্গে হচ্ছে ন্যূনতম বেতন দেওয়া। 100 দিনের কাজটাকে চালু করা, 200 দিন করা, এবং ওটা আইন করে করা, এবং তার উপর দাঁড়িয়ে যে ওয়েজটা আছে মিনিমাম ওয়েজ, সেটাকে বাড়ানো। চা বাগানের শ্রমিক যদি বন্ধ থাকে, তাহলে সে ভাতা দিয়ে কি হবে? তাকে তো চা বাগানটা চালু করতে হবে, তার ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে, এবং তাকে ন্যূনতম বেতনটা গোটা দেশের মধ্যে সবচেয়ে কম, সেখানে আমাদের বেতনটাকে পুনর্বিন্যাস করতে হবে। এবারের বিধানসভা নির্বাচনে আপনার প্রার্থী তালিকার আংশিক প্রকাশ হয়েছে। এক ঝাঁক তরুণের মুখ। তরুণও আছে, তারুণ্য যেরকম আছে সেরকম বয়স্করা আছেন, সিনিয়র আছেন। প্রত্যেক জেলায় দেখবে আমরা একটা ব্যালেন্স করেছি। আন্দোলন সংগ্রাম প্রশাসনের অভিজ্ঞতা নেওয়া তারা আছে, তরুণ প্রজন্ম আছে একটা, একেবারে তরুণ পাবে তুমি। আবার যারা গতবারে এক ঝাঁক যারা এসেছে তাদের মধ্যে অনেকে আছে, এবং বিভিন্ন জেলায় যারা পোড় খাওয়া রাজনীতি আন্দোলন সংগ্রাম করছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, শহীদ হয়েছে যাদের পরিবারের লোকজন, তাদেরকে আমরা নিয়ে এসেছি যে লড়াইটা যারা করবে এবং টিকে থেকে করবে এবং শেষ পর্যন্ত লড়বে। এই যে অ্যাডজুডিকেশন তালিকা, সেখানে সাধারণ নাগরিকের নাম, তারা তো ব্যতিব্যস্ত, তারা তো এটা নিয়ে দৌড়ঝাঁপ ছড়াছড়ি চলছে। এটা নিয়ে আপনাদের প্রার্থী তালিকার মধ্যেও এই ধরনের কিছু নাম, এবং এই নিয়ে কি? আসলে দেখো, এই অ্যাডজুডিকেশন শব্দটা ছিল না, আমরা বলেছিলাম ADD, অ্যাড। আর বিচার ব্যবস্থায় বা ইলেকশন কমিশন যেটা বললো সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন ADJU, আমরা একটা ডি অ্যাড করতে বলেছি। অ্যাডজুডিকেশনের পরে যাতে ডি ভোটার না হয়, ডিলিটেড বা ডাউটফুল না হয়, সেই ডিটা আগে লাগিয়ে দিতে বলেছি। তাহলে ADD মানে অ্যাড, এই 60,61,00,000 মানুষকে অ্যাড করো, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি পার হয়ে এসেছিল। কাউকে বাদ দেওয়া যাবে না, মৃত্যুতে বাদ দাও, ভুয়োতে বাদ দাও, তো কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না, এবং দ্রুত নিষ্পত্তি করতে হবে। তা নাহলে কি হচ্ছে, সংবিধানে এবং জনপ্রতিনিধি আইনে বলা আছে যে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে এবং ভোট এ দাঁড়ানোর অধিকার আছে। তাহলে নির্বাচন কমিশন বলছে সাপ্লিমেন্টারি লিস্ট বার করে দেবো। কালকে দেখলাম সিও বলেছে 20 লক্ষ হয়ে গেছে, আর 40 লক্ষ বাকি আছে। এখন জাইজেন্টিক কাজ অন্য রাজ্য থেকে নিয়ে আসতে হচ্ছে, কারণ এক্সিকিউটিভ ফেল করেছে বলে জুডিশিয়ারি করছে। তো জুডিশিয়ারির উপর সবটা ভরসা রাখা যায় না, পরিষ্কার বলতে হবে। আমরা রাম মন্দিরে, বাবরি মসজিদের সময় দেখেছি, আমি বলেছিলাম, তারপর আমাদের পার্টি বলেছে যে ওটা হচ্ছে রায় হয়েছে কিন্তু ন্যায় হয়নি। তার মানে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছি। আমাদের দেশে সংবিধানে ন্যায়ের কথা বলেছে, কিন্তু ন্যায়টা শুধু রাজনৈতিক মানে ভোট দেওয়ার, এখনো অর্থনৈতিকভাবে সমানাধিকার পায়নি, এখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। কমিউনিস্টরা এই দুটো লড়াই করে, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস। আমাদের সংবিধানে তাই বলা আছে, গোটা পৃথিবী আর কোথাও বলা নেই। কারণ এখানে ধর্মের নামে, জাতপাতের নামে এবং বৈষম্যের নামে আগে থেকে এই বৈষম্য ছিল। তাহলে যে মিনিমামটা আছে, RSS, বিজেপি বা মমতা, তৃণমূল এই ভোটাধিকারও কেড়ে নিতে চায়। পঞ্চায়েতে করে বন্দুক পিস্তল দিয়ে, ভয় দেখিয়ে, পুলিশকে গুন্ডাকে দিয়ে, আর এরা ভোটার লিস্ট থেকে সাবার করছে। তাহলে এটা সংবিধানের যে অধিকার প্রতিষ্ঠার লড়াই আছে, এটা বামপন্থী লিবারেলদের বুঝতে হবে।
সেটা হচ্ছে জাস্টিস, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। আম্বেদকর বলেছিলেন পলিটিক্যাল হয়েছে, কমিউনিস্টরা বলছে, কিন্তু সোশ্যাল হয়নি আর ইকোনমিক হয়নি। তাই যখন আমরা ইকোনমিক জাস্টিসে লড়ছি, সামাজিক ন্যায়ের জন্য লড়ছি, তখন যে পলিটিক্যাল জাস্টিস ছিল সেটাকেও এই গণেশ কুমার, ইসিআই, আরএসএস, মমতা, বিজেপি, তৃণমূল বাদ দিচ্ছে ধর্ম এবং রিজনের নামে। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যায় প্রতিষ্ঠার লড়াই। হক কথা এটা বলে যাচ্ছে, এটা হক, এটা অধিকার, এটা কারোর দান নয়। এবং এই জন্য অ্যাড দেম ADD। হ্যাঁ। দুই, ভোটে এরা আমরা কোর্টে গেছি, মোস্তারি মানুষ যায়নি, পাহাড় প্রমাণ মামলা হবে। যাদের যাদের নাম বাদ দিয়েছে আর যাদের বাদ হয়নি, ভোটাধিকার আছে, তারাও মামলার শরিক হবে। ইতিমধ্যে আমরা আপিল করেছি, আমরা সুপ্রিম কোর্টে এখন তৈরি করে যাওয়ার জন্য চেষ্টা করছি, কারণ হাইকোর্ট দেখাবে আমরা কি করব, লোয়ার কোর্টে জুডিশিয়ারি আছে। কিন্তু আমরা ট্রাইব্যুনালে বলছে ওরা কথা। আমরা সমস্ত জেলায় আইনজীবীদের টিম করেছি। যেমন করোনার সময় যখন অক্সিজেনের সংকট ছিল, তখন অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছিল, অক্সিজেন কনসেন্ট্রেটের ব্যবস্থা করা হয়েছিল, মাস্কের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন সেরকম মহকুমা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আইনজীবীদের টিম থাকবে এবং শেষ তক এই হকের লড়াইটা আমরা লড়ে যাব। তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের অনেকের নমিনেশন আমরা প্রথম তালিকায় দিইনি, কারণ আইনি ক্লারিফিকেশন আমরা চেয়েছিলাম, আইনি শিক্ষাশন চাইছি। এবং যেখানে অ্যাডজুডিকেশন যারা করছে সেখানেও আমাদের লোকজন গিয়ে চাপ দিচ্ছে, দ্রুত তাদের নিষ্পত্তি করতে হবে। এবং ইসিআই বা সিওকে যেমন বলেছে ভোটার লিস্টে পরে নাম যুক্ত হবে, তেমনি তারা বলতে পারে ভোট যেমন দিতে পারবে সেরকম ভোটে দাঁড়াতেও পারবে। এটা আমরা হয় ইসিআই এর কাছ থেকে, সিও কাছ থেকে, নাহলে সুপ্রিম কোর্ট থেকে এটা আমরা আদায় করব। এবং তারাও তাদের ভোট দেওয়ার এবং ভোটে দাঁড়ানোর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মুর্শিদাবাদে সদ্য একটা মিছিল, সেই মিছিলে দেখলাম তার পাশ দিয়ে যাওয়া একটা কংগ্রেসের মিছিল থেকে আপনার কাছে হাত মেলাচ্ছে বহু অংশের লোক। এটা কি কোনো রাজনৈতিক সমীকরণ না বার্তা? এটা হচ্ছে মানুষের দিক থেকে বার্তা নেতাদের। জোট হলে, আসন সমঝোতা হলে নেতারা বার্তা দেয় মানুষকে, আর এখানে সাধারণ ভোটার, নির্বাচক মণ্ডলী, মানুষ, তারা হচ্ছে বার্তা দিচ্ছে নেতাদেরকে। এবার নেতাদের বার্তা মানুষ শোনেন অনেক সময়, তাহলে মানুষের বার্তা যদি নেতারা না শোনে সে অবস্থা আরো খারাপ হবে। এবং মুর্শিদাবাদ শুধু নয়, আমি তোমাকে বলতে পারি বীরভূমেও তাই, অন্যত্র, এটা সোশ্যাল মিডিয়া দেখিয়েছে বলে বা ব্যান্ড মিডিয়া দেখিয়েছে বলে, মিডিয়া দেখিয়েছে বলে। এবং শুধু কংগ্রেস নয়, এটা যদি আইএসএফ এরও থাকে আর বামপন্থীদের যদি মিছিল থাকে, দেখবে তলার মানুষ কিরকম একসঙ্গে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চাপ। এমনকি অনেক জায়গায় তৃণমূলেরও মিছিল থেকে লোকে ফেরার পথে বলছেন আমরা বাধ্য হয়ে গেছি, আমাদের ভাতা বন্ধ করে দেবে, আমরা বাধ্য হয়ে গেছি, নাহলে 100 দিনের কাজ দেবে না, আমাদের আবাসনের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে। এটা গত কয়েক বছর ধরে শুনছিলাম। এই বছর প্রথম মাইক নিয়ে এসে স্ট্রিট কর্নারে বলছে, শোন, আমার যদি আবাসনের তালিকা থেকে নাম বাদও দিস আমি রাজি আছি, কিন্তু হকের লড়াই লড়ে যাও। মানুষের মুড পাল্টাচ্ছে। শেষ প্রশ্ন আপনার কাছে, সাধারণ নাগরিক থেকে বামপন্থী কর্মী সমর্থক, তাদের মনে একটাই প্রশ্ন, এবারে কি মোহাম্মদ সেলিম প্রার্থী হচ্ছেন? আমি তো প্রার্থী তালিকা ঘোষণা করেছি। দেখো, অনেকেই বলছে আমাকে, কিন্তু আমি পার্টির রাজ্য সম্পাদক। সাধারণত আমাদের পার্টির সাধারণ সম্পাদক, রাজ্য সম্পাদক, জেলা সম্পাদক, যারা, আমি তো একজনই, আমাদের তো গাদা গাদা সাধারণ সম্পাদক হয় না, একজন হয় সে কমিউনিস্ট পার্টিতে, এবং প্রেসিডেন্টও হয় না। সুতরাং গোটা লড়াইটা, আন্দোলন সংগ্রামটা পরিকল্পনা থেকে বাস্তবায়িত করার পেছনে সামনের সারিতে থেকে লড়াই করতে হয় এবং ভাবনা চিন্তা করতে হয়। আমাদের তো আর তো বাইরে থেকে আইপ্যাকের মতো ভাড়াটে কোম্পানি বা সুপারি নেওয়া হয় না, সুপারি দেওয়া হয় না। তাহলে আমাকে অনেক বেশি এই পরিকল্পনা, এবং তারপরে হচ্ছে আমরা বললাম ছক ভাঙা আন্দোলন করব। তাহলে আমাদের তার ছক ভাঙানোর একটা ছক থাকবে, যেটা অন্যরা জানবে না। আর তুই বলবো ছক করতে চাইছেন, তা নয়। তারপর হচ্ছে বিভিন্ন দলগুলোকে সঙ্গে নেওয়া, বললাম বৃহত্তর বাম, তারপরে আরো অন্যান্যরা আসবে, তাদের সঙ্গে কথাবার্তা বলা, কোনগুলো ম্যানিফেস্টোটা যাতে পিপলস ওরিয়েন্টেড হয়, তার জন্য সিপিএম এর বাইরে, বামফ্রন্টের বাইরে এমন অনেক লোকজন আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা, যে কিভাবে গঙ্গার নাব্যতাকে বাড়াতে হবে, কিভাবে গঙ্গার পলিকে দিয়ে আমরা ইট তৈরি করে বা নগর উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের জলাশয়গুলোকে রক্ষা করতে পারি, পরিবেশ। তাহলে এসব তো কোনো সংগঠিত নয়, এগুলো অসংখ্য মানুষ আছেন, পরিবেশবিদ আছেন, যারা আমাদের নতুন এয়ারপোর্ট হলে কিরকম করে হবে, আমাদের যদি বন্দরকে যদি নতুন তৈরি করতে হয়, আরো ডিপ সি পোর্ট করতে হয়, যেটা আগে আলোচনা হতো এখন নেই, তাহলে বাণিজ্য যদি বাড়াতে হয়, দেখবে তো এইসব হরমুজ প্রণালী টলি হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম বামফ্রন্টের আমলে ডিপ সি পোর্ট, গভীর সমুদ্রের বন্দর হবে। মোদী মমতা আসার পরে গভীর সমুদ্র বন্দরের আলোচনা শোনো না, এরা গভীর জলের মাছ,
কিন্তু কিন্তু গোবিন্দ বন্দর কথা বলে না। আমরা কলকাতার পাশে আরেকটা এয়ারপোর্টের কথা বলেছিলাম, সেটা কোথায় গেল? আমরা গঙ্গা নদীকে বাঁচানোর কথা বলেছিলাম, সেটা কারণ গঙ্গা নদী না, সব নদীকে বাঁচানোর কথা আন্দোলন করছি সেই জন্য। তাহলে এই যে আন্দোলনের পরিকল্পনা, সার্বিক পরিকল্পনা, তার জন্য এবার আমরা কয়েকজন হয়তো জেলা সম্পাদককে, কালকে আমরা একজনের নাম ঘোষণা করেছি, আমরা বলবো রাজ্য সম্পাদক হিসেবে না দাঁড়ানোই ভালো। আমি ছুটতে চাইছি, তুমি দাঁড়াতে কেন বলছো? ধন্যবাদ সেলিম দাকে সময় দেওয়ার জন্য।